ওভারঅল তোর কি মনে হয়, মানে ওভারঅল যে ইউরোপে সব জায়গায় যেটা ডানপন্থীদের যে একটা উত্থান, মানে দিন দিন এদের জনপ্রিয়তা বাড়তেছে, এবং পর্তুগাল, বেলজিয়াম, নেদারল্যান্ডে, মানে সব জায়গাতে আর কি, মানে একটা ডানপন্থী যে, মানে এই যে একটা ভাইব চলতেছে, তাই না? এটার কারণে আসলে ইউরোপে যদি মানে ভবিষ্যতে বা নিয়ার ফিউচারে রাইট উইং বিভিন্ন দেশের গভর্নমেন্ট ফর্ম করতে পারে, যেটা চান্স খুবই বেশি, তাই না? হ্যাঁ। তাহলে কি ধরনের আসলে পরিবর্তন বা কোন ধরনের সমস্যার সম্মুখীন হইতে পারে, মানে মেজর কয়েকটা প্রবলেম কি পড়ার কোনো চান্স আছে কিনা মানুষের? আহ, ডান ডানপন্থীরা একটু মানে ইউরোপিয়ান ইন্টিগ্রেশনে খুব একটা সাপোর্টিভ না, ওদের এজেন্ডাই হচ্ছে ইউরোপিয়ান ইন্টিগ্রেশন, ওদের জন্য ইটস নট এ গুড থিং ইউরোপের। তো ইউরোপিয়ান আমি মানে মাইকটা রাখছি আমার বইয়ের উপরে। আমি রিসেন্টলি কিছু বই কিনছি, ওগুলো একটু শো অফ করতে চাই তো আজকে, এই জন্য মাইকটা এখানে রাখছি। প্রথমে এটা কিনছি, ফায়ার অ্যান্ড ব্লাড, হুম বিকজ আমার মনে হচ্ছে যে হাউস অফ দ্য ড্রাগন নিয়ে আমারও তো নলেজ নাই, সো এটা নিয়ে একটু পড়াশোনা করতে চাচ্ছি। আর একটা বই হলো এটা, ভিক্টোরি ফ্র্যাঙ্কেলের ম্যানস সার্চ ফর মিনিং। আই থিঙ্ক এই বইটা হুম অনেক পপুলার। আর একটা হলো যেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই, এই বইটার নাম হলো বিফোর ইয়োর মেমোরি ফেডস। এইটার অ্যাকচুয়ালি তিনটা বই আছে। ফার্স্ট বইটার নাম হলো বিফোর ইয়োর কফি গেটস কোল্ড। আর একটা সেকেন্ড ভার্সনটা আমি পড়ি নাই, ওইটার নামটা জানি না, বাট এই বিফোর ইয়োর মেমোরি ফেডস আর বিফোর কফি গেটস কোল্ড দুইটাই অনেক পপুলার হয়েছে আর কি। এই হুম। জন্যই তো সিকুয়েল বানাইছে। এটা দেখবি যে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, বিভিন্ন জায়গায় মানুষজন এটা নিয়ে ইয়া করে, পোস্ট টোস্ট দেয়। আচ্ছা, তুই মেইন, বলতেছিলি এই বইগুলো ফিলোসফিক্যাল, মানে এটা কোন সেন্সে ফিলোসফি, নভেল বাট হ্যাঁ, ফিলোসফিক্যাল? হ্যাঁ, বইটা মানে নোবেল বাট ফিলোসফিক্যাল এই সেন্সে যে ধর এটার স্টোরি প্লটটা একটু বলি তাহলে তোরা বুঝবি আর কি। ধর, স্পয়লার্স দিস না, ডোন্ট গিভ না, স্পয়েল। না, ইন্টারনেট প্রবলেম কার? কিরে? What was that, man? এই আমার বুঝলাম না, আমার ইন্টারনেটে কি প্রবলেম হলো কিনা এটা। That was such শুনতেছিস? a dick move. আহ, এখন কি না ঠিক না, আছে? আমি জানি না তো, আমি দেখতো এখন ঠিক আছে কিনা। আরে এখানে হ্যাঁ, ইন্টারনেট প্রবলেম দেখা। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, ওই রেকর্ডিং পার্ট ওইটুক তো আছে তাই না? হ্যাঁ হ্যাঁ, ওইটুক থাকবে। তাহলে আমি কন্টিনিউ করি, জাস্ট কেটে দিস হুম, পরে কন্টিনিউ। মাঝখান দিয়ে। হ্যাঁ, তো ওই যে সিটটা, একটা সিটই আছে নির্দিষ্ট, ওইখানে বসলে ও টাইম ট্রাভেল করতে পারবে এবং এমন মানুষের সাথেই দেখা করতে পারবে যারা অ্যাকচুয়ালি রিয়েল লাইফে ওই ইয়াটা দেখা মানে গেছে আর কি। সো এটা হয়তো তুই কারো ক্লোজ মানুষকে হারাইছোস, ওইরকম কাউকে কারোর সাথে দেখা করতে পারোস। সো মেইনলি আসলে উম, যারা যারা এরকম পাস্টে যায়, ওরা ওদের কোনো ক্লোজ মানুষকে হারাইছে বা একটা রিগ্রেট নিয়ে মারা গেছে, ওইসব কারোর সাথেই দেখা করতে চায়। বা একজন হয়তো কেউ কাউকে পছন্দ করতো, ওইটা মরার আগে বলতে পারে নাই, সো ওদের কাছে যায়। বা কেউ কারো বাচ্চাকে হারাইছে, কারো বউকে হারাইছে, সো ওদের সাথে দেখা করতে চায় এবং ওদের একটা আনফিনিশড যে বিজনেস, ওই জিনিসটাই আর কি ওরা করে। প্রত্যেকটা গল্পের থিম এটাই আর কি। ইটস নাইস। রিয়েলি নাইস। এবং সো আমার মনে হয় যারা রিসেন্টলি কোনো বড় হার্ট ব্রেকের মধ্যে দিয়ে গেছে বা কিছু একটা, ওরা ওদের জন্য মানে একটা হিলিং বুক হিসাবে কাজ করতে পারে, আমার কাছে মনে হয়েছে আর কি। এটাই তাহলে, এটার মানে হুম। জনরাটা হচ্ছে মানে কি, মানে হোয়াটস দ্য আলটিমেট মেসেজ, যে আই ডোন্ট নো। ডোন্ট ডোন্ট লিভ উইদাউট এনি রিগ্রেট। যেমন এই বইটার শুরুতে একটা বাচ্চা, এটা স্পয়লার না, এটা জাস্ট এমনি র্যান্ডম কনভারসেশন করে। সো ওরা একটা বই পড়তে থাকে যে 100টা মানে ইম্পর্টেন্ট প্রশ্ন বা ইম্পর্টেন্ট চয়েস ফর দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ। হুম তো এরকম একটা চয়েস দেয় একটা 7 বছরের বাচ্চা, বাট অনেক জিনিয়াস টাইপের আর কি, শেলডন টাইপের। তো হুম ওরে বলে যে, আচ্ছা তোমাকে যদি কালকে বলা হয় যে তুমি একটা রুমে ঢুকতে পারবা, সেই রুমে একজনই ঢুকতে পারবে, এবং ওই রুমে যে ঢুকবে সে শুধু সেভড হবে। আগামীকালকে ধর যদি দুনিয়া ধ্বংস হয়ে যায়, হুম তাহলে ওই রুমে যে ঢুকে থাকবে শুধু ও, শুধু সার্ভাইভ করতে পারবে, আর বাকি দুনিয়া ধ্বংস হয়ে যাবে। সো ওকে বলছে যে এরকম যদি ইয়া হয়, সিচুয়েশন হয়, তাহলে কি তুমি ওই রুমে ঢুকবা নাকি ঢুকবা না? তো ও বলে যে আমি ঢুকবো না। তো হুম বলে যে কেন? বলে যে একা একা একটা দুনিয়ায় সার্ভাইভ করা আর মরে যাওয়া মানে দুইটা তো সেমই, মানে হুম তাই না? হুম হুম মানে হুম। এরকম আর কি, ফিলোসফিক্যাল অনেক ডিসকাশন করে আর কি। নাইস। এটার হুম। রাইটারটা কে, মানে এটার? আর নাম হলো
তোশিকাজু কাওয়াগুচি হুম একটা আহ, মানে ও স্ক্রিন রাইটার ছিল আর কি, একটা জাপানিজ লোক। ও আগে থেকে আর কি বিভিন্ন নাটক ইয়াটিয়া লেখে, ড্রামা হুম। লেখে আর কি, জাপানিজ। আসলে জাপানিজ অনেক হুম। মানে রাইটাররা কিন্তু ভালোই ফেমাস, তাই না? মানে অনেকজন নোবেল মানে হ্যাঁ। নোবেল লিটারেচার প্রাইজ পাইছে। মুরাকামি। হ্যাঁ, মুরাকামি তো অনেক ফেমাস, মুরাকামি হ্যাঁ তো হ্যাঁ। ওর বইগুলো অনেক ট্রান্সলেটেড। বাট হুম হুম আমি যতটুকু আমার রেডারে আসছে মোটামুটি ভালোই নাম হুম শুনছি হুম জাপানিজ রাইটারদের। সো মেবি জাপানের হুম লিটারেচার জনরাটা অনেক স্ট্রং, লিটারেচার ওরা তারপর আর্টস এর হ্যাঁ, লিটারেচার ইয়াটা হুম জনরাটা। হুম লিটারেচারকে অনেক রেসপেক্ট করে ওরা। রবীন্দ্রনাথকে বারবার ওই সময় কিন্তু ডেকে নিয়ে যাইতো ওরা। তোর করতো মানে হুম রবীন্দ্রনাথের সাথে তখন জাপানিজরা রবীন্দ্রনাথকে অনেক রেসপেক্ট করতো তখন থেকে, মানে লিটারেচারের প্রতি ওদের তখন থেকে একটা ছিল, মানে স্ট্রং ইমোশন কাজ করে আর কি। হুম। হ্যাঁ। নাইস। আসলে একটা দেশের বা একটা জাতির কালচারের ডেপথটা তুই ওদের লিটারেচারের, ওয়ান অফ দ্য ওয়েজ টু আন্ডারস্ট্যান্ড ওদের ডেপথটা কেমন ইট ইজ ক্যান বি থ্রু দ্য লিটারেচার। মানে লিটারেচার ট্রু। সোসাইটিতে কত আমাদের যেমন বাংলাদেশ ধর রিলেটিভ টার্মসে আমরা ধর উই আর পুয়ার ইন মেনি সেন্স, তাই না? বা হুম আমরা ধর এখনো ডেভেলপিং, বাট আমাদের কালচারের ডেপথটা তুই কিন্তু ইজ মোর দেন মেনি আদার কালচার। এন্ড এটার তুই ওয়ান অফ দ্য বিগেস্ট সিমটমস অফ দ্যাট ডেপথ ইজ থ্রু লিটারেচার। মানে আমাদের লিটারেচারটা কত ডিপ, আমাদের লিটারেচারটা কত রিচ। হুম হুম হুম। যেমন স্প্যানিশ লিটারেচারও কিন্তু অনেক রিচ, অনেক বিকজ রিচ, অফ হ্যাঁ। দ্য মানে এক্সপ্রেশন দে হ্যাভ ইন দেয়ার ল্যাঙ্গুয়েজ আর কি। রাইট। কোথায় যেন পড়ছিলাম, আমার ইয়াটা লিঙ্কটা মনে নাই, বাট এরকম বলা হয়েছিল যে তোমার ল্যাঙ্গুয়েজে যত বেশি তুমি এক্সপ্রেসিভ হইতে পারবা, যত ইজিলি তুমি তোমার ইমোশন এক্সপ্রেস করতে পারবা, ওই ল্যাঙ্গুয়েজের লিটারেচার অত এনরিচড হবে। হুম জাস্ট লাইক ধর ইংলিশ বা ফ্রেঞ্চ, স্প্যানিশ, এসবে এত রিচ লিটারেচার কেন? ওদের অনেক এক্সপ্রেশন আছে, অনেক ইমোশন ওরা কনভে করতে পারে। যেমন অনেকে বলে যে পৌলো কোয়েলহোর যেসব বইগুলো আছে ওইগুলো স্প্যানিশ ভার্সনটা আরো অনেক বেশি এনরিচড rather than the translation. সেম হুম ফর মুরাকামি আর কি। হুম হুম হুম। তো এই রাইট। আর কি, ল্যাঙ্গুয়েজ বা ভোকাবুলারিজ অনেক ইম্পর্টেন্ট আর কি একটা লিটারেচারের জন্য। ট্রান্সলেট করতে পারলে আমাদের, আই থিঙ্ক হুম আমাদের লিটারেচারে অনেক দূর আরো বেশি এক্সপ্যানশন হইতো। কিন্তু আমাদের হুম মানে প্রপার ট্রান্সলেশনটা কম হয়েছে আর কি, না আমাদের যা ছিল হুমায়ুন ওগুলো আমরা আহমেদের কাজগুলা তোর কি মনে হয়, মানে ট্রান্সলেট করলে কি গ্লোবাল অডিয়েন্স খাবে নাকি? করছে। হ্যাঁ। কিন্তু হুমায়ুন আহমেদের একটা বইও জাপানিজরা করছে সম্ভবত, হুমায়ুন আহমেদের একটা বই হুম। ট্রান্সলেট করছে। হুমায়ুন আহমেদকে ফিচারও করছিল জাপানিজ নিউজ পেপার চ্যানেলে। আমার মনে হয় কি দোস্ত, মানে আগে তো এত বেশি কাজ হয় নাই, বাট এআই এর কারণে হয়তো এই জিনিসটা পসিবল হবে। ধর কেউ একজন একটা এআই ট্রেন করলো যে বাংলার সব সেরা সেরা লিটারেচার বুকগুলো ইংলিশে ট্রান্সলেট করে দিবে ফর ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স। এবং এরকম যদি কেউ একটা বিজনেস বানাইতে পারে, ধর সব বাংলার টপ টপ বইগুলা জাস্ট এআই এর মাধ্যমে একেবারে জোস ভাবে ট্রান্সলেট করে আর কি, মানে এআই যখন আরো অ্যাডভান্সড হবে, হ্যাঁ, আরো এআই আরো সুন্দর। অ্যাডভান্স হতে হবে। আই ডোন্ট হ্যাঁ। থিঙ্ক এখন এআই যে হুম লেভেলে তুই ওই হুম একটা হিউম্যান বাইলিঙ্গুয়াল মানুষ, রবীন্দ্রনাথের, মানে একটা চিন্তা কর, মানে কতগুলা মানুষ আছে বাংলাদেশে হুম বা কতগুলো মানুষ আছে মানে পুরো দুনিয়াতে যারা ধর বাংলা ল্যাঙ্গুয়েজেরও ওভাবে মানে ওই লেভেলের হুম। এক্সপার্টিস আছে, আবার ইংলিশে ওই লেভেলের এক্সপার্টিস আছে। তোর রবীন্দ্রনাথ ঠাকুরের ওই লেভেল হ্যাঁ। অফ লিটারেচারটা ডেপথটা বুঝে ওইটা আবার সিম্পলিফাই করে তারপর আবার সেম লেভেল ট্রান্সলেটর। অফ ডেপথ ওইটা ম্যানেজ হ্যাঁ। করে, আই ডোন্ট থিঙ্ক এটা মানে ইটস হিউম্যানদের টু পক্ষে মাচ। পসিবল। বিকজ দের ইজ but the whole point of literature is that there's a human touch to it, তাই না? হিউম্যান টাচটা হুম আমাদের সোলকে টাচ করে দেখে জিনিসটা ধর ইজ why we read literature in the first place. So এক্স্যাক্টলি। so human এলিমেন্টটা, that's the thing man, AI is very proficient but it's very productive, but ওই সোলটা হুম। is missing. হ্যাঁ মানে পোয়েট্রি ট্রু। লিটারেচারের জায়গায় পোয়েট্রি, হ্যাঁ। অনেক সময় লাগবে পারফেকশনটা আসতে, এত ইজি না আই হুম থিঙ্ক। হ্যাঁ, বিকজ তুই তুই ওকে পোম বানাতে বল বা ওকে একটা স্টোরি বানাতে বল, ও বানাতে পারবে, বাট তুই দেখেই বুঝবি যে দিস ইজ নাথিং, দিস ইজ লাইক টিপিক্যাল, মানে হি ইজ ইউজিং সাম কাইন্ড অফ আ ফর্মুলা, হি বলতেছে, হুম বাট হুম ইট ইজ ইউজিং সাম কাইন্ড অফ ফর্মুলা টু কাম আপ উইথ, মানে ধর এখান থেকে বিভিন্ন অরিজিনাল ওয়ার্ক বা অরিজিনাল হুম। ইয়ার জিনিসটা ওইটা নাই। জিনিসটা খুবই হ্যাঁ ইন্টারেস্টিং, হ্যাঁ। আই ডোন্ট নো ইফ দে ক্যান এভার রিচ দ্যাট। আমার, অনুবাদের জায়গায় হুম। তোর অনেক সফিস্টিকেশন থাকতে হবে, অফকোর্স, কারণ অফকোর্স। না হলে জিনিসটা হারাই ফেলবে, তার যে প্রাঞ্জলতা ওই লেখাটা সেটা হারাই ফেলবে অ্যাবসলিউটলি। লেখাটা। হুম কারণ হুম তুই তুই রবীন্দ্রনাথ ঠাকুরের কাজ যদি ট্রান্সলেট করতে চাস, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ইজ সেইং, মানে ওর কনটেক্সটটা, ও কোন ডেপথ থেকে জিনিসটা বলতেছে, ও কি ইনফরমেশন পাস করতে চাইতেছে, তুই ওই হুম কনটেক্সটটা, তোর কনটেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং লাগবে। তারপর বাংলা লিটারেচারে বাংলা ল্যাঙ্গুয়েজের তো প্রফিসিয়েন্সি লাগবে।
এরপর তোর ওই জিনিসটা ট্রান্সলেট করে তোর একটা গ্লোবাল অডিয়েন্সের জন্য করবে, গ্লোবাল অডিয়েন্সের জন্য জিনিসটা অ্যাডপ্ট করা ওই সেম সেন্টিমেন্ট গুলা, বিকজ মানে 1900 সালে বাংলাদেশে বা বাংলাতে একজন একটা লোকের বর্ন হওয়ার যে কনটেক্সট ইজ নট গোয়িং টু বি কমপ্লিটলি রেলেভেন্ট টু আ কনটেক্সট অফ দ্য হুম মানে হুম কারেন্ট ওয়ার্ল্ড বা কারেন্ট মানুষদের। সো ওই কনটেক্সচুয়াল ব্রিজিংটা, দ্যাটস I don't think many people can do that, and AI can definitely not do that. হুম ইভেন হুম মাইকেল মধুসূদন যখন প্যারিসে আসে, ও কিন্তু আই থিঙ্ক এটা 1860-এর দিকে না 70-এর দিকে, হুম মাইকেল অনেক ট্রাই করছে মানে ইংরেজি ইংরেজি সাহিত্যে তার পদচারণাকে আরো বেশি বড় হুম করার জন্য, কিন্তু আই থিঙ্ক ও ওই মজাটাও হুম পায় নাই, মানে ওই বাংলায় লিখে মহাকাব্য লিখে বাংলায় যে ইটা পাচ্ছিল, হুম মানে কি বলবো, যে মানে মনের ভিতর এক ধরনের স্বাচ্ছন্দ্যতা বোধ ওইটা মনে হয় করে নাই যখন ও ইংলিশ লিটারেচারে অনেকবার হাত দিতে গেছে। এটা আসলে স্বাভাবিক। ও সাফি যেটা বললো যে একটা মানুষ বাইলিঙ্গুয়াল হবে, তারপর ভালো লিটারেচারেও জ্ঞান থাকবে, আবার ওইটা ভালো, ওইটার ভাবার্থ সুন্দর করে ট্রান্সলেশন করতে পারবে, মানে এতগুলো বক্স ক্লিক করে একটা ট্রান্সলেশন করা, মানে ইটস কোয়াইট টাফ আর কি। হুম হয়তো কেউ একজন ভালো বাংলায় হলে সে ইংলিশে হয়তো তার লিটারেচার অত বেটার না। সো হুম ওই জন্যই আর কি চিন্তা করতেছি যদি এআই ওই লেভেলের অ্যাডভান্স করা যায়, এআই কে ফিড, ডেটা ফিড করে করে, তখন হয়তো ফিউচারে আমরা একটা ভার্সন হয়তো দেখতে পারি যে মানে লিটারেচারের কোনো ল্যাঙ্গুয়েজ থাকবে না, যে কোনো ল্যাঙ্গুয়েজে লিটারেচার ট্রান্সলেট হবে এবং সুন্দরভাবে মানুষ বুঝতে পারবে আর কি। হুম 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 উইচ উড বি ভেরি ইন্টারেস্টিং আসলে। হয়তো আমরা এমন এমন লিটারেচার জানি না, এমন ল্যাঙ্গুয়েজে হয়েছে দেখে যেটার ট্রান্সলেশন হয় না আর কি। ধর বাংলায় তো অনেক লিটারেচার আছে যেগুলা ইংলিশে হয়তো পড়লে বা অন্য ভাষায় ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট হইলে হয়তো আরো অনেক বেটার ইয়া পাইতো, রিকগনিশন পাইতো আর কি। হুম, বুঝছি। হুম। আমি একটা ফানি ইয়া দেখতেছিলাম, মানে একটা রিলস দেখতেছিলাম একজনের, তো ওরা বলতেছে যে আহ, দেখো এই যে মানে সাপ্রেসড ইমোশন এই জিনিসটা অনেক মানে ডেঞ্জারাস আর কি। হুম ধর জার্মানি 2টা ওয়ার্ল্ড ওয়ার হারছে, হ্যাঁ, আর জাপানও একটা ওয়ার্ল্ড ওয়ার হারছে। তো ওদের হারার পরে ওই যে সাপ্রেসড যে ইমোশনটা, যে অ্যাঙ্গারটা, এটা ওরা আর কি আস্তে আস্তে জ্ঞান বিজ্ঞান লিটারেচার এইসবে ইয়া করছে। ধর জাপানে লিটারেচারে এতই প্রয়োগ করছে, ওইটা হইতে হইতে ধর এনিমে মাঙ্গা হ্যান্তাই মানে যা যা আছে সব কিন্তু হয়ে গেছে। আবার ধর এইদিকে আবার অন্যভাবে এক্সপ্রেস হচ্ছে, মানুষ কুকুর হয়ে যাচ্ছে। মানে আরো বিভিন্ন যেসব মান্থ টান্থ চলতেছে, ওকেশন চলতেছে এখন এখানে। সো মানে সবকিছুর একটা এক্সট্রিম কিন্তু একটা ভার্সন আছে। ধর তুই একটা ইমোশন তুই যখন বেশি সাপ্রেসড করে রাখবি, হুম ওইটা অন্য আরেকটা দিক থেকে অনেক এক্সট্রিম ভাবে দেখা যায় আর কি, ডিসপ্লে হয়। সো এইগুলো কিন্তু মানে এইসব কালচারই বেশি দেখা যায় আবার। ট্রু। হুম জার্মান লিটারেচারের ব্যাপারটা জানি না, বাট আই থিঙ্ক হ্যাঁ, আই ডোন্ট নো মানে টু হোয়াট এক্সটেন্ট জার্মানি আর হুম জাপানরা ওদের সাপ্রেসড ফিলিংসটা, ওরা হুম সবসময় সবসময় দে ওয়ার অলওয়েজ গ্রেট সিভিলাইজেশনস, বুঝছো, বাই হুম গ্রেট সোসাইটিস। ওরা ওয়ার্ল্ড ওয়ার 2 এর আগেও ছিল, ওয়ার্ল্ড 2 এর পরে ছিল, ওয়ার্ল্ড 2 এর পরে ধর হুম ওদেরকে অনেক হুম লিমিটেশন দেওয়া শুরু করছে, মানে ওরা কতটুকু মিলিটারাইজ করতে পারবে নিজেদেরকে, কত আর্মিতে কত বড় করতে পারবে, ওগুলো অনেক লিমিট করে ফেলছে। হুম বাট হুম ইকোনমি ওয়াইজ দে হ্যাড আ লট অফ ফ্রিডম টু এন্ড ওরা দ্যাটস হোয়াট দে ডিড। ওদের যে সাপ্রেশন বা যা কিছু সবকিছু ওরা ইকোনমি বা সোসাইটি বা কান্ট্রি বিল্ডের উপর ফোকাস করছে, which is the হুম reason why Japan and Germany are still one of the people largest economies in the world, হুম one of হুম the most advanced economies in the world. So আর ওদের সোসাইটিজ আর ভেরি মাচ অ্যাডভান্সড। তুই ওদের মানে হুম সব সোশ্যাল পলিসির অ্যাঙ্গেল থেকে দেখতে চাইলে বা মানে কিভাবে সোসাইটিকে সাজাইছে এভরিথিং। বাট আই হুম অলসো হুম। থিঙ্ক জার্মানি অ্যান্ড জাপান আর অলসো বিট, জাপানেরটা যাই না, বাট জার্মানি অ্যাট লিস্ট ফর শিওর মানে একটু আউটডেটেড হয়ে যাচ্ছে অনেক। দে ডিডেন্ট হ্যাঁ, মডার্নাইজ করে নাই অন টাইম। না, দে আর রিয়েলি প্রাউড অফ দেয়ার হেরিটেজ এন্ড হেরিটেজ, কালচার হ্যাঁ। আসলে। হ্যাঁ, জাস্ট মাঝখানের একটা ডিকেট বাদ দিয়ে বাকি সবকিছু নিয়ে ওরা কিন্তু অনেক প্রাউড আর কি। সো ওই দিক থেকে আর কি ওরাও চায় না যে ইয়া করতে। ইভেন তুই অক্টোবর ফেস্ট দেখ, সামার ফেস্ট বা বিভিন্ন যে ক্রিসমাস মার্কেটের ট্রেডিশন, এগুলো কিন্তু খুবই ট্রেডিশনাল ওদের এখনো। এবং হুম ওরা দে আর মডার্নাইজড বাট স্টিল মানে একটা, ওই যে অনেকে বলে যে মিডিভাল টাইম ক্যাপসুল, ওইরকম একটা ব্যাপার আছে ওদের মধ্যে। হুম আর এমনি জার্মান লিটারেচারও কিন্তু অনেক এনরিচড। জার্মান মানে ওয়ান অফ দ্য আই থিঙ্ক গ্রেটেস্ট রাই মানে নোভেলিস্ট বা
স্টোরি রাইটার অফ অল টাইম হিসাবে ধরা হয় ইয়াকে, কাফকা, ফ্রান্স কাফকাকে। হুম ফ্রান্স কাফকা, আই থিঙ্ক হি ওয়াজ চেক, মানে চেক রিপাবলিকের, বাট ও কিন্তু জার্মান লিটারেচার, মানে ও জার্মানিতেই থাকতো, বার্লিনে, এবং ও জার্মানি, মানে জার্মান ল্যাঙ্গুয়েজেই লিটারেচার লিখতো আর কি। মানে ও, ওর একটা গল্প আছে, মেটামরফিজম, আই থিঙ্ক, হ্যাঁ মেটামরফিজম, ওই গল্পটাকে, ওই শর্ট স্টোরিটাকে মানে গ্রেটেস্ট শর্ট স্টোরি অফ অল টাইম হিসেবে ধরা হয় আর কি। ইভেন তোর সো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে মেইন মোটিভেশনটা ছিল, হুম সেই মোটিভেশনটাও কিন্তু একজন কবি ছিল, নাম আমার মনে আসছে না, কিন্তু ওর লেখায় উজ্জীবিত হয়ে কিন্তু হিটলারকেও মানে অ্যাজ এ মানে রিপ্রেজেন্টার অফ মানে হিজ হুম ওয়ার্ডস আর কি, ওর এই পোয়েমটাকে রিপ্রেজেন্ট করার জন্য হিটলারকে চুজ করে, বুঝছস, কারণ হিটলারের ওরাটরি পাওয়ারটা অনেক বেশি স্ট্রং ছিল। কিন্তু মেইন ইনফ্লুয়েন্সটা আসছে কিন্তু কবিতা থেকে বা সাহিত্য থেকে, মানে ন্যাশনালিজমের একটা সেন্স থেকে। হুম। সো জার্মানি তো এনরিচড, এবং বাই দ্য ওয়ে রিসেন্টলি কিন্তু জার্মানির অনেক লিবারেল থেকে আবার রাইট উইং এর দিকে মুভ করতেছে। তোমরা যদি রিসেন্ট ইউরোপিয়ান পার্লামেন্ট ইলেকশনের রেজাল্ট দেখো, হুম হুম তাহলে মোটামুটি পাওয়ারফুল কান্ট্রি বলতে ইউরোপে ফ্রান্স, জার্মানি, ইটালি তো অলরেডি রাইট উইং পাওয়ারে। সো জার্মানিতেও কিন্তু রাইট উইং এর মেজরিটি বাড়তেছে। ফ্রান্সে তো অলরেডি মনে হয় ইমানুয়েল মাক্রন ডিসলভ করে দিছে পার্লামেন্ট, তাই না? হ্যাঁ, সো ফ্রান্সের ব্যাপারটা ইন জেনারেল, ইউরোপে একটা রাইট উইং মুভমেন্ট বা রাইট উইং পপুলারিটি বাড়তেছে, দ্যাটস ফর শিওর। হুম জার্মানিতে তো তুই দেখতেছিস মোটামুটি, মানে এখন যে পাওয়ারে আছে তোর সোশ্যাল এসপিডি যেটাকে বলে, ওরা তো সোশ্যাল সোশ্যাল ডেমোক্রেটিক, হ্যাঁ। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। ওরা তো আই আনপপুলার থিঙ্ক হচ্ছে। আনপপুলার, ওরা তো সবচেয়ে সেকেন্ড লোয়েস্ট হুম হুম সিট পাইছে। সো এখন দ্যাটস দ্য ডিফারেন্ট। ইউরোপিয়ান ইলেকশন হচ্ছে, মানে আমাদের দর্শকদের জন্য ক্লারিফাই করার জন্য, ইউরোপিয়ান ইলেকশন ইউরোপিয়ান পার্লামেন্টের ইলেকশন, মানে বেসিক্যালি ইউরোপিয়ান ইউনিয়নের যেসব যেসব দেশ মেম্বার, ওদের সবার ইলেকশন হয়, ওখান থেকে ওদের বিভিন্ন কনস্টিটিউশন থেকে মেম্বার অফ পার্লামেন্ট ইলেক্টেড হয়, মেম্বার অফ পার্লামেন্ট ধর ইউরোপিয়ান পার্লামেন্টে যায়, দেন দে মেক ইউরোপিয়ান লেভেল পলিসি। হুম হুম It's different from national policy, but it's still important because European policy national policy কে অনেক এফেক্ট করে। But at the same time, um, European, মানে এনভায়রনমেন্ট, মাইগ্রেশনের মতো ইম্পর্টেন্ট পলিসিগুলো কিন্তু থ্রু। এক্স্যাক্টলি, এনভায়রনমেন্টাল কোঅপারেশন, মাইগ্রেশন, ট্রেড, অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র পলিসি, যেটা আমাদের আম, মানে কি বলবো, পার্সোনাল লাইফে অনেক এফেক্ট করে, ওইটা অনেক ইম্পর্টেন্ট। সো দ্যাটস দ্য থিং অ্যাবাউট মানে ডিফারেন্স বিটুইন ইউরোপিয়ান পলিসি এন্ড ন্যাশনাল পার্লামেন্ট, ইউরোপিয়ান পার্লামেন্ট। কথা হচ্ছে হুম ইউরোপিয়ান পার্লামেন্টে ইউরোপিয়ান ইলেকশন গুলো কিন্তু ইউরোপ ওয়াইড ইলেকশন হয়। এখন ইউরোপের ইলেকশনে যদি তুই হুম দেখো যে রাইট উইং বেশি পাওয়ারফুল হচ্ছে, রাইট উইং বেশি, দ্যাট ইজ এন ইন্ডিকেশন অফ দ্য পপুলার সেন্টিমেন্ট আর কি, মানে দেশের বিভিন্ন দেশের মানুষ বা ইউরোপের মানুষরা কি চাচ্ছে, ওইটার একটা ইন্ডিকেশন। সো অ্যাকর্ডিং টু ইমানুয়েল ম্যাক্রন, ওর কথা হচ্ছে, আর এটা ফ্রান্সের কনস্টিটিউশনে আসতেছে, যে যখন তোমার একটা মানে কি বলবো, একটা সাইন আসবে যে তোমার পার্টির সাথে বা তোমার মুভমেন্টের সাথে জনগণের একটা ক্ল্যাশ আছে, বা জনগণ তোমার মুভমেন্টটা বা তোমার এজেন্ডাকে সাপোর্ট করতেছে না, তখন হুম ইউ হ্যাভ আ ম্যান্ডেট বা ইউ হ্যাভ এন অব্লিগেশন টু ডিসলভ দ্য পার্লামেন্ট অ্যান্ড কল আ স্ন্যাপ ইলেকশন। তো ওদের ডেমোক্রেসি কত স্ট্রং চিন্তা কর। ম্যাক্রন কিন্তু চাইলেই, আই থিঙ্ক, মানে আই থিঙ্ক হি হ্যাড মানে অ্যান অপশন টু নট ডিসলভ দ্য পার্লামেন্ট, ও কিন্তু ইজিলি চলে যেতে পারতো, বুঝছো। হি কুড হ্যাভ, মানে ওকে ফোর্স করা হইতো না। একে তো মানে তো লতে আছে বা ম্যান্ডেট আছে, আর অপোজিশন প্রেশার দিচ্ছিল অলরেডি ওকে টু আ সার্টেন এক্সটেন্ট। হুম হুম বাট ম্যাক্রন কারোর সাথে ডিসকাস না করে, মানে হি অ্যাক্টিভলি চোজ টু ডিসলভ দ্য পার্লামেন্ট, বুঝছোস। সো ওদের ডেমোক্রেসিটা কত স্ট্রং, মানে তুই পাওয়ারে আসোস বাট তুই দেখতেছোস তোর সেন্টিমেন্ট ইজ এগেনস্ট ইউ, and because popular sentiment তোর এগেনস্টে, ইউ ডোন্ট ফিল লাইক তোর লেজিটিমেসি আছে, বা তোর তোর অ্যাকচুয়াল মানে পিপলের মানে সমর্থনটা নাই, এই জন্যই তোর ইউ হ্যাভ দ্য অব্লিগেশন টু ডু নেক্সট ইলেকশন, আর নেক্সট ইলেকশন তুই পাওয়ার আসলে আসবি, না আসলে নাই, বাট দিস ইজ ইউর অব্লিগেশন। তো চিন্তা করো ওদের ডেপথ অফ ডেমোক্রেসি মানে কত স্ট্রং। বাট ওভারঅল তোর কি মনে হয়, মানে ওভারঅল যে ইউরোপে সব জায়গায় যেটা ডানপন্থীদের যে একটা উত্থান, মানে দিন দিন এদের জনপ্রিয়তা বাড়তেছে, এবং পর্তুগাল, বেলজিয়াম, নেদারল্যান্ডে, মানে সব জায়গাতে আর কি, মানে একটা ডানপন্থী যে মানে এই যে একটা ভাইব চলতেছে, তাই না? এটার কারণে আসলে ইউরোপে যদি মানে ভবিষ্যতে বা নিয়ার ফিউচারে রাইট উইং বিভিন্ন দেশে গভর্নমেন্ট ফর্ম করতে পারে, যেটা চান্স খুবই বেশি, তাই না? হ্যাঁ, তাহলে কি ধরনের আসলে পরিবর্তন বা কোন ধরনের সমস্যার সম্মুখীন হইতে পারে, মানে মেজর কয়েকটা প্রবলেম কি পড়ার কোনো চান্স আছে কিনা মানুষের? আহ, ডান
ডানপন্থীরা একটু মানে ইউরোপিয়ান ইন্টিগ্রেশনে খুব একটা সাপোর্টিভ না, ওদের এজেন্ডাই হচ্ছে ইউরোপিয়ান ইন্টিগ্রেশন, ওদের জন্য ইজ নট এ গুড থিং। ইউরোপের যে ইউরোপিয়ান ইউনিয়নের যে অ্যাজ এন এন্টিটি যে পাওয়ার গুলো আছে, যে স্ট্রেংথ গুলো আছে, যে অ্যাডভান্টেজেস গুলো আছে, ওগুলো আস্তে আস্তে কমে আসবে। ওই ইউরোপিয়ান ইউনিয়নটা ইট ওয়ার্কস বিকজ সবগুলা দেশ ইজ কামিং টুগেদার এন্ড দেন দে এগ্রি টু আ সিস্টেম। সো দ্যাট উড বি আ বিগ, এন্ড ইউরোপিয়ান ইউনিয়নের যে যে ট্রেড লস গুলো আছে, যে এখন তার ফ্রি মুভমেন্ট, মানে ধর আমি জার্মানিতে গিয়ে যতদিন ইচ্ছা 30 দিনের মধ্যে থাকতে পারবো, তুই এখানে থাকতে পারবি, উই ক্যান মুভ, কোনো ভিসা টিসা লাগে না এতগুলো দেশের মধ্যে। এই ধরনের প্রিভিলেজেস গুলো কিন্তু তোর ট্রেডের উপর অনেক এফেক্ট আছে। মানে তোর যখন এখানে একটা প্রোডাক্ট, ফ্রান্সে বানানো একটা প্রোডাক্ট জার্মানিতে বেচতে তোর মানে চিন্তা করতে হয় না, ইউ ক্যান জাস্ট গো দেয়ার এন্ড সেল মাইনাস সেচিং। সো এই ধরনের কিছু বেনিফিটস আছে যেগুলা ফ্রিডম অফ মুভমেন্ট বল এন্ড এভরিথিং, সো ওইগুলা তোর ইকোনমিকে অনেক সাপোর্ট করে। সো ওগুলা ধর চলে গেলে আই থিঙ্ক ইকোনমির খুবই খারাপ অবস্থা হবে। তো ইউকেতে দেখ, ইউকেতে ব্রেক্সিটের পরে ইকোনমির খুবই খারাপ অবস্থা, ইউকে যখন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে চলে গেছে। এছাড়া আরো কিছু ব্যাপার স্যাপার আছে। আই থিঙ্ক তো রাইট। মানে সাডেনলি মানে কোভিড এর পরে যে অনেক হিউজ মাইগ্রেশন হয়েছে না পুরো ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ, এরপরেই একটা মানে একটা রিয়াকশন শুরু হয়েছে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে মানে ওদের ভিতরে একটা, তারপরে ইউক্রেন ওয়ার, তারপরে বিভিন্ন ঝামেলার কারণে সেফ বিগেস্ট গেম সাইডে যাওয়ার জন্য। বিগেস্ট গেম চেঞ্জার ওয়াজ হচ্ছে তোর ওই যে সিরিয়া ওয়ারের পর, যে তোর জার্মানি যখন 1 মিলিয়ন সিরিয়ান মাইগ্রেন্ট নিল। বাট অন্যান্য দেশরাও তো বেশ কয়েকবার নিয়েছে, এটা অনেকদিন ধরে গ্রিসে অনেক মাইগ্রেন্ট এখনো মানে আছে। সো ইটালিতে আসছে। সো ওই 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 টাইমের থেকে শুরু করার পরে যে মাইগ্রেশনের প্রবলেম, এখন তো শুধু সিরিয়া থেকে আসতেছে, নর্থ আফ্রিকা থেকে আসতেছে, সাব সাহারান আফ্রিকা থেকে আসতেছে, ফ্রান্সে আসতেছে। সো আরেকটা জিনিস যে রাইট উইং পাওয়ারে আসার মেইন রিজন হচ্ছে তোর অ্যান্টি মাইগ্রেশন সেন্টিমেন্ট। ইউরোপিয়ানরা এখন মানে ইনক্রিজিংলি অ্যান্টি মাইগ্রেন্ট হয়ে যাচ্ছে, এন্ড দ্যাট ইজ বিকজ মাইগ্রেশন যে লেভেলে আসছে ওই লেভেলে তোর মানে সোশ্যাল সার্ভিসেস বা পাবলিক সার্ভিসেস যেভাবে বাড়ানো উচিত ওভাবে বাড়ানো হয় নাই। সো মাইগ্রেন্টরা আসতেছে, মাইগ্রেন্টরা এসে ধর রেফিউজি স্ট্যাটাস নিচ্ছে বা অ্যাসাইলাম সিকিং স্ট্যাটাস নিচ্ছে বা কাজ করতেছে। বাট ওইটার যে প্রেশারটা একটা আসতেছে তোর হেলথ কেয়ার সিস্টেম বা সোশ্যাল কেয়ার সিস্টেমে, ওইটা অনেক বেশি হয়ে যাচ্ছে। আগে ধর ফ্রেঞ্চ মানুষরা বা জার্মান মানুষরা, আই ডোন্ট নো, মানে আমি এক্সাম্পল দিচ্ছি, ওদের ধর একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পাইতে হয়তো 2 দিন লাগতো। ঠিক আছে, এটা কিন্তু তোর সোশ্যাল সিস্টেম। ওয়াক ইন অ্যাপয়েন্টমেন্ট ছিল যে কোনো ওয়াক ইন জায়গায় যদি অ্যাপয়েন্টমেন্ট নর্থ। ছিল। এখন কিছু কিছু স্পেশালিস্টের জন্য বা নর্মাল অ্যাপয়েন্টমেন্টের জন্য তোর 1 মাস ওয়েট, নর্মাল কিছু কিছু স্পেশালিস্ট অ্যাপয়েন্টমেন্টের জন্য তোর 1 মাসও ওয়েট করতে হয়, তাই না? এক এখন মাসেরও বেশি লাগে অনেক দ্যাটস কিছুতে দ্য থিং, এখন। মাইগ্রেন্টরা আসতেছে, বাট মাইগ্রেন্টদেরকে মানে তোর একটা এক্সট্রা ইনফ্লাক্স ইকোনমিতে আসার পর তোর যে সার্ভিসেস গুলো বাড়াইতে হয়, স্কুলিং বল, তারপর মানে হেলথ কেয়ার বল, তারপর মানে বিভিন্ন ধরনের সোশ্যাল সার্ভিসেস, হাউজিং বল, তো রেন্ট বেড়ে যাচ্ছে অন্য লেভেলের। সো ইয়াং ইউরোপিয়ানস আর নো লঙ্গার ফিলিং, কি বলবো, যে ওদের ওদের তো ইনকাম বাড়তেছে না। ফার্স্ট অফ অল ইকোনমি তো ইউরোপের মোটামুটি স্ট্যাগনেন্ট, আমেরিকার সাথে কম্পেয়ার করলে বা ইউরোপ ওয়ার্ল্ডের সাথে কম্পেয়ার করলে মোটামুটি ইউরোপের মানে ওদের ইকোনমি মানে ওয়েজেস কিন্তু বাড়তেছে না, মানে ওদের বেতন কিন্তু বাড়তেছে না। বাট ইনফ্লেশন হচ্ছে, মাইগ্রেন্ট আসতেছে, তারপর তো সার্ভিসেস এর অ্যাক্সেস কমে যাচ্ছে, রেন্ট বেড়ে যাচ্ছে। এই সবকিছু মিলাই মানে একটা মোটামুটি ক্ষোভ আছে। আর এতদিন ধর মোটামুটি ইউরোপ ওয়াইড রাইট উইংরা খুবই কমই পাওয়া ছিল, বা আল্ট্রা রাইট উইংরা খুবই কমই পাওয়ার ছিল, বাট আল্ট্রা রাইট উইংরা এখন খুবই ফেমাস, মানে খুবই পপুলার। হুইচ ইজ ওয়াই যে সেন্টার রাইট উইং বা কনজারভেটিভ পার্টিগুলো আছে, ধর মানে ইয়ার ধর মানে অ্যাঙ্গেলা মার্কেলের মতো পার্টি বা বুঝতেছস তো, মানে ধর, হুম, সিডিইউ সিএসির মতো হ্যাঁ ওরা পার্টিগুলো। আবার ধর একদম আল্ট্রা রাইট উইং, মানে ধর আল্ট্রা ন্যাশনালিস্টদের সাথে কোয়ালিশন গভর্নমেন্ট করে সবাই পাওয়ারে আসতেছে। আম, জিনিসটা ইন্টারেস্টিং হবে, বাট আমি খুব একটা ওয়ারিড না, বুঝছো? আমি খুব একটা ওয়ারিড না, বিকজ দিস ইজ স্টিল এ স্ট্রং ডেমোক্রেসি। সো রাইট উইংরা আসুক, পাওয়ারে আসুক। অ্যান্ড আই নো ইউরোপে এক সময় যখন 1940 সালে রাইট উইংরা পাওয়ারে আসছিল তখন ওয়ার্ল্ড ওয়ার 2 শুরু হয়েছিল। এন্ড আই ডোন্ট নো ওই সিচুয়েশনটা হবে নাকি হবে না। বাট রাইট উইংরা যদি পাওয়ারে আসে, আমার মনে হয় ওরা যে এতদিন অনেক কথাবার্তা বলছে মাইগ্রেন্টদেরকে সরাই ওটা দিবে, আবার হ্যাঁ ইকোনমি মাথায় বাঁচাবে, ফেলবে আবার। দেখি কি করতে পারে। ও যখন দেখবে যে ইউরোপের মানুষরা দেখবে যে রাইট উইংরা মানে কচু, এটা কিছুই করতে পারবে না, তখন ঠিকই ধর অটোমেটিকলি আই থিঙ্ক নতুন মানে আলটিমেটলি ধর একটা টেকনিক্যাল বা টেকনিক্যালি সাউন্ড আর একটা গভর্নমেন্ট সলিউশন আসবে। বের করবে আর কি। আরেকটা সলিউশন, দ্যাটস দ্য বিউটি অফ ডেমোক্রেসি, মানে ইউ আর ট্রাইং আউট আ ডিফারেন্ট থিং। তুমি আইডিওলজি বাদ দাও, তুমি তোমার তোমার এতই ফ্রাস্ট্রেশন যে তুমি নতুন কিছু একটা ট্রাই করতে চাচ্ছ, উইচ ইজ ওকে। বাট নতুন কিছু একটা ট্রাই না করলে ইউ ডোন্ট হ্যাভ টু গেট স্টাক উইথ ইট, ইউ ক্যান ডু সামথিং এলস, ইউ ক্যান চেঞ্জ ইট টু সামথিং এ- এলস। হ্যাঁ, তোর এইটার সাথে রিলেট করা যায় মানে রিসেন্টলি যেহেতু ইন্ডিয়ার ইলেকশনও হয়েছে, মানে হ্যাঁ, এর আগে যেমন কংগ্রেসের একটা মনোপলি ছিল না ভারতের রাজনীতিতে,
সেখানে মানে ডেমোক্রেসি থাকার কারণেই কিন্তু বিজেপির মতো পার্টি উঠে আসতে পারছে এক সময়, তাই না? এখন একসময় কংগ্রেস যেভাবে মানে পপুলার ছিল, বিজেপি সেখানে কিছুই ছিল না, তারপরে বিজেপি কিন্তু থার্ড টাইম পাওয়ারে আসলো এবার কনজিকিউটিভলি, রাইট? হুম বাট হুম আবার বিজেপি একটা মনোপলির যে ট্রাই করতেছে, বা মানে একটা মানে ডিফারেন্ট পলিটিক্যাল সাবোটাজ শুরু করছে সাবকন্টিনেন্টে, আবার মানুষ কিন্তু ওখানে আবার রিয়াকশনারি মানে একটা মনোভাব দেখানোর কারণে আবার কংগ্রেস কিন্তু এবার অনেক বেশি সিট পাইছে, মানে কংগ্রেসের যে অ্যালায়েন্স আর কি, ইন্ডিয়া অ্যালায়েন্স, সেখানে আবার মানে মানুষ বাউন্স ব্যাক করছে থ্রু দ্য ডেমোক্রেটিক প্রসেস, হুম যে এখানে তোমার একার সব সিদ্ধান্ত বা মনোপলি গেম চলবে না আর কি। এক্স্যাক্টলি। মানে মানুষ তো মানে খুবই, ইন্ডিয়ানদের সাথে তুই কথা বললে ওরা খুবই ফ্রাস্ট্রেটেড, খুবই একটা গ্লুমি সিচুয়েশনের মধ্যে আছে, মানে ওদের কোনো অপটিমিজম নাই ওদের দেশ নিয়ে। এবার যদি তোর আম, আমার কথা শুনতেছোস? হ্যাঁ, হুম শুনতেছি, হুম বল। হুম হুম। 1 সেকেন্ড। অবস্থা। হ্যাঁ, শোনা যাচ্ছে ক্লিয়ার। হ্যালো। ও, আমার এখন কথা শুনতেছোস? হ্যাঁ, হ্যাঁ আমি হ্যাঁ। শুনতে পারতেছি, তোরটা হ্যাঁ, না প্রবলেম হয়নি তো। বলতেছিলাম যে ইন্ডিয়ানদের যে ফ্রাস্ট্রেশনের ব্যাপারটা ছিল, হুম যে হ্যাঁ এবার যদি মোদি জিতে, এবার তো আর মোদিরাও ধর মিডিয়া টিডিয়া সাজায়া, বিজেপি অনেক বলতে এবার 400 জিতবে, 400 মানে ওদের 500 সিটের মধ্যে 400 একাই মোদি জিতবে, পরে তো কোয়ালিশন করার দরকার নাই। গতবার ওরা একাই মোটামুটি মেজরিটি সিট জিতছে। তো একটা ইনভিনসিবিলিটির একটা অরা ছিল আর কি, বুঝছস? সো মানে হ্যাঁ, ইনভিনসিবিলিটির যে অরাটা ছিল, ওই অরাটা ভেঙে গেছে। সো দ্যাটস মানে এটা একটা হোপ। অফকোর্স কংগ্রেস অত সিট পায়নি, মোদি এখনো, বিজেপি এখনো হাইয়েস্ট নাম্বার অফ সিটসে, বাট আগে যে একটা ইনভিনসিবিলিটি পাওয়ার ছিল, ওটা বাট ওটা বিজেপির ওটা কিন্তু একদম গভর্নমেন্ট ফর্ম করার জন্য যে সিটগুলো দরকার সেটা নাই বিজেপির। বিজেপির না। অ্যালায়েন্স হুম করা লাগছে, এনডিএ যেটা মানে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। সো বিজেপির অন্য পার্টির সাথে, যেমন তোর তেলেগু দেশম পার্টি, তোর ওর নাম যেন কি, নীতিশ কুমারের হুম সম্ভবত হুম একটা হুম পার্টি আছে জনতা দল, এগুলোর সাথে হ্যাঁ কোয়ালিশন করে তোর পাওয়ারে থাকতে হচ্ছে। সো এই পার্টিগুলো যদি সরে যায়, তাহলে কিন্তু বিজেপি আবার পার্লামেন্টে মেজরিটি থাকবে না। হ্যাঁ, আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে তোর জনতা দলের যে লিডার নীতিশ কুমার, আর আন্ধ্রপ্রদেশের ওই টিডিপির লিডার চন্দ্রবাবু নাইডু, হুম। দুজনের আগে ওরা এনডিএ পার্টি ছিল, এনডিএ অ্যালায়েন্সে ছিল, আর দুজনেরই হিস্ট্রি আছে মোদিকে লাথি মেরে এনডিএ থেকে বের হয়ে যাওয়া। এই কংগ্রেসে যোগ দুইটাকে, দেওয়ার, হ্যাঁ। দুইটা হচ্ছে ইন্ডিয়ার লিডারদের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্লিপ ফ্লপ। নীতিশ কুমারের অনেক হিস্ট্রি আছে এই পার্টির সাথে কোয়ালিশন করে, নেক্সট পার্টিতে অন্য পার্টির সাথে কোয়ালিশন করে, মানে কনস্ট্যান্টলি ফ্লিপ ফ্লপ করার। সো অ্যাজ আ কোয়ালিশন গভর্নমেন্ট, দিস ইজ এ ভেরি ফ্র্যাজাইল কোয়ালিশন। সো মোদির যে, বিজেপির যে আগে একটা আমি যেভাবে গভর্নেন্স করব, আমি যেভাবে ল বানাবো ওভাবেই চলতে হবে, ওই সিচুয়েশন আর নাই এখন। ইউ হ্যাভ টু মানে ব্যালেন্স ইট আউট উইথ টু রিজনাল পার্টিস দ্যাট আর ভেরি ডেলিকেট, তাই না? আর এই টু রিজনাল পার্টিস গুলাও মানে হুম। মোটামুটি এবং মানে সেই সেই লেভেলের মানে মানে লিমিটেড সিচুয়েশনে রাখবে মোদিকে। না, বড় পার্টিগুলোকে তো এই যে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখার জন্য ভারতের রাজনীতির এই জিনিসটা খুবই সুন্দর, যে মানে ছোট ছোট পার্টিগুলার যে রিজিওনাল জনপ্রিয়তা, হুম যেমন এই পাশে কংগ্রেসের সাইডে তোর সমাজবাদী পার্টি, তারপরে তোর হচ্ছে তৃণমূল কংগ্রেস, এদেরও কিন্তু অনেক মানে ভালো নাম্বার অফ সিটস ইন দ্য পার্লামেন্ট, লোকসভাতে। হুম এদেরকে ছাড়া আবার কংগ্রেসেরও একটা মেজরিটি থাকবে না ভালো। হুম তো হুম এই হুম ছোট পার্টিগুলো যে রিজিওনাল ইন্টারেস্ট গুলো সার্ভ করে এবং উঠে আসে, মানে একটা বেস্ট প্র্যাকটিস অফ ডেমোক্রেসির জন্য, মানে এইটা ইন্ডিয়ার পলিটিক্সকে আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি আরো সমৃদ্ধ করতেছে দিন দিন, ঠিক আছে? যে এই যে অ্যাবসলিউটলি। মানে বড় বড় পলিটিক্যাল দুইটা রাজনৈতিক দলের যে মনোপলি, সেটা থেকে বের হয়ে এসে ব্যক্তি কেন্দ্রিক বা তার পলিসি কেন্দ্রিক যে পলিটিক্সটা, হুম সেটা মানে এলাকা ভিত্তিক আর কি। তোর এই যে আম আদমি পার্টিও কিন্তু 3টা সিট পাইছে, তাই না? সো হুম। আম আদমি পার্টিকেও কিন্তু প্রেসারে রাখছে, তারপর আম আদমি পার্টি বের হয়ে আসতে পারছে, ওখানে কংগ্রেসও নাই, বিজেপিও নাই, বাট আম না আদমি পার্টি পাইছে, না সিট পাইছে। পাইছে। এক্স্যাক্টলি। আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে মানে একটা যেটা মানে আমাদের সাবকন্টিনেন্টাল মানুষের জন্য ইজ এ বিগ রিলিফ, আমার জন্য একটা বিগ রিলিফ। আমি সবসময় একটা ইমপ্রেশন ছিল যে ইন্ডিয়া এখন আলট্রা রাইট উইং, আলট্রা হিন্দু ন্যাশনালিজমের লাইনের দিকে যাচ্ছে। এখন মানুষ ইনক্রিজিংলি রিলিজিয়াসলি ফান্ডামেন্টাল হচ্ছে। এখন মানে এমন একটা সিচুয়েশন হবে যে আমরা ধর একটা আলট্রা হিন্দু একটা নেশন হবে ইন্ডিয়া, ওখানে ধর মাইনরিটিতে কোনো রাইট থাকবে না, এভরিথিং ইজ হুম অ্যাবাউট রিলিজিয়ন, মানে একটা ডিস্টোপিয়ান একটা সিচুয়েশন হবে। তো সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে উত্তরপ্রদেশ, যেটা ওয়ান অফ দ্য মোস্ট মানে কনজারভেটিভ বলা যায় ইন মেনি সেন্সেস, এবং কনজারভেটিভ স্টেটস। ওখানে আর মানে এখানে রাম মন্দিরটাও ওখানে হয়েছে, আই থিঙ্ক, রাইট? রাম, হ্যাঁ, সো ওটা বিজেপি, উত্তরপ্রদেশটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেট, বুঝছো? বিকজ এখানে তো 70টার মতো সিট আছে। উত্তরপ্রদেশ ইউজুয়ালি যারা জিতে, তার যারা লিডে থাকে তারা ইউজুয়ালি ইলেকশন জিতে। সো উত্তরপ্রদেশের বিজেপি গত 2টা টার্মে ফাটায় ফেলছে। আই থিঙ্ক গত গত টার্মে মনে হয় কংগ্রেস মনে হয় একটা সিট পাইছে, বুঝছো? 40টা নাকি কয়টা সিটের মধ্যে। আর আর উত্তরপ্রদেশে হচ্ছে অযোধ্যা,
জায়গাটা, আর অযোধ্যার মধ্যে হচ্ছে রাম মন্দিরটা বানানো হয়েছে। তো রাম মন্দির নিয়ে তো আমরা সবাই জানি। তো রাম মন্দির ওয়াজ এ বিগ মানে বিজেপি বেট, রাম মন্দির বানাবে, মানে হিন্দুরা একদম পাগল হয়ে যাবে, হিন্দুরা পাগল হয়ে ওকে ভোট দিবে। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এবার অযোধ্যাতে ইভেন 4 মাস আগে কিন্তু রাম মন্দির কিন্তু তোর উদ্বোধন উদ্বোধন করছে করা মনে হয়। হয়েছিল। এই 4 মাসে কিছুই হয় নাই অ্যাকচুয়ালি। অযোধ্যাতে বিজেপি হারছে। এন্ড সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে যেসব স্টেটে সবচেয়ে বেশি তোর এরকম হিন্দু ন্যাশনালিজম অ্যান্টি মুসলিম বালসাল বলে বেড়াইছে, ওখানে তোর বিজেপির মানে খারাপ হুম সিচুয়েশন হুম হয়েছে। হুম ইউপিতে তোর মানে ইউপিতে কিন্তু যে লোকাল পার্টি, এটাকে আমি ভুলে গেছি নামটা, ওই লোকাল পার্টি যেটা কংগ্রেসের সাথে অ্যালায়েন্স করে আরো বেশি সিট চেয়েছে, যেসব পার্টি সমাজবাদী পার্টি, হ্যাঁ সমাজবাদী পার্টি। সমাজবাদী পার্টি, রাইট। এক্স্যাক্টলি, অখিলেশ যাদব। অখিলেশ যাদবের, হ্যাঁ। সো দ্যাটস দ্য থিং, মানে এখন আমার জন্য গতবারও যেটা 3টা এমপি ছিল, যার 2টা না 3টা এমপি ছিল, এখন এবার দুইটা, তার এবার 30টার অনেকগুলা, উপরে। হ্যাঁ, থার্টি ও সেভেন ও আচ্ছা। ও সবচেয়ে 36টা। সো আমার কথা হচ্ছে রিলিফটা কোথায় আমার, যে হুম আলটিমেটলি মোদি বা বিজেপি যতই অ্যান্টি মুসলিম আল্ট্রা হিন্দু রাইট উইং কথাবার্তা বলুক, বা আলটিমেটলি ইন্ডিয়ার মানুষরা কেয়ার করে হচ্ছে যে দে কেয়ার অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট ওদের চাকরি নাই, দে কেয়ার অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট দেশের স্টেবিলিটি নাই, দে কেয়ার অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট মানে ওরা জাত হিন্দু মুসলিম কিছু বাদ দিয়ে দে ডিসাইডেড টু ভোট আগে ফর তো বেসিক নিডস পাইতে হবে, তারপর না তো আর কি। ডেভেলপমেন্ট গেমস, উইচ হ্যাঁ। ইজ আ গুড থিং। মানে আমার হুম আমার মনে হতে যে আমাদের সাবকন্টিনেন্টাল মানুষরা এতই গাধা আমরা, হুম হুম যে আমাদের মানে ওই সেন্সটা নাই যে আমাদের when a politician is lying to us, যে পলিটিশিয়ান আমাদেরকে আমাদের মধ্যে ডিভিশন করাচ্ছে যেন ওরা পাওয়ারে থাকতে পারে। বাট নো, হুম দিস টাইম ইট ডিডন্ট ম্যাটার, দিস টাইম দে অ্যাকচুয়ালি কেয়ার্ড about employment, they actually cared about development, which I think is a good মানে মানে হুম হুম সাইন অপোজিশনকে আর একটা কি। ভয়েস দিল যে তুমি এখন পার্লামেন্টে অনেক ইস্যুগুলো নিয়ে কথা বলার জায়গা তৈরি হবে, বা বিজেপির জন্য বুঝতে পারবে যে বিজেপির একটা প্রেসারে থাকা আর কি, যে যে কোনো টাইমে আমার কিন্তু গভর্নমেন্ট ভেঙে যেতে পারে যদি আমার কোয়ালিশন যদি আমার সাথে না থাকে। হুম 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 সো এই জিনিসগুলো আর কি পজিটিভ সাইন, যেহেতু আমাদের উপমহাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে একটা রাইট উইং মেন্টালিটি, বা এটা মানে সব জায়গায়, মানে বাংলাদেশ বলি, পাকিস্তান বা ভারতেও দীর্ঘদিন ধরে মানে একটা মানে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল পলিটিক্সটা বা অ্যাকাউন্টেবিলিটি, সেইখানে ভারতের এই ইলেকশন রেজাল্টটা বাংলাদেশের মানুষকে বিশেষ করে দেখলাম, বাংলাদেশের মানুষ অনেক ইন্টারেস্টেড অ্যাবাউট অনেক ইন্ডিয়ান ইলেকশন, ইন্টারেস্টিং। বা হুম প্রচুর অ্যানালাইসিস করতেছে, প্রচুর মানে জিনিসপত্র নিয়ে লেখালেখি করতেছে। সো দেখা হুম যাচ্ছে যে আমাদের নিজেদের নির্বাচন নিয়ে হয়তো আমাদের ওইরকম কোনো মত প্রকাশের জায়গা নাই, বা ওরকম ভাবে করতে পারতেছে না, বা ঠিকই কিন্তু তারা ইন্ডিয়ান ইলেকশন নিয়ে ওই এক্সপ্রেসটা তারা কিন্তু প্রকাশ করতেছে, তাই না, মানে তাদের ওই মতটা প্রকাশ করতেছে। সো এটা থেকেও বোঝা যায় যে আমাদের সাবকন্টিনেন্টের মানুষ আসলে নির্বাচনমুখী, মানে অ্যাবসলিউটলি। নির্বাচনটাকে একটা উৎসবের মতো হিসেবে হুম দেখে। আমি তো মানে কি এই মনে হয় মানে জায়গাগুলোতে স্পিল ওভার এফেক্টটা কি, মানে ইন্ডিয়াতে যে একটা মানে ফেয়ার বলবো না, বাট ফ্রি ইলেকশন যে হয়েছে, আর এই যে নতুন একটা ডিফারেন্ট একটা সেন্টিমেন্ট, যেটা বাংলাদেশের মানুষের মধ্যে কি একটা হোপ আনার কথা না ফর শিওর, বা পুরো হুম সাবকন্টিনেন্টের মানুষের মধ্যে একটা ডেমোক্রেসির মধ্যে একটা ভ্যালু দেখার কথা না, মানে এটাতে একটা স্পিল ওভার এফেক্ট হওয়ার কথা। হ্যাঁ, অফকোর্স এটা মানে হওয়াটাই স্বাভাবিক, যেহেতু ভারত আমাদের 3 দিকে, আমরা ভারত বেষ্টিত, তাই না, ভারত আমাদের 3 দিকের বর্ডার, ভারত আমাদের সাথে। এবং সত্যি কথা বলতে মানুষের সেন্টিমেন্ট দেখলে বোঝা যায় যে মানুষ আসলেই আশাবাদী। ইভেন মানে আমি নিজেও অনেক অপটিমিস্টিক যে এই ধরনের রেজাল্ট বা এই ধরনের প্র্যাকটিস আস্তে আস্তে আমাদেরকে ইনফ্লুয়েন্স করবে, বা আমাদের যারা মানে পলিটিক্সটাকে নিজেদের মতো করে সাজায় এতদিন করতেছে জনগণকে বিচ্ছিন্ন রেখে, তারাও একটা মেসেজ পাবে যে না, এইভাবে হয়তো খুব বেশি দিন টেকা যাবে না, বা এভাবে হয়তো হুম খুব বেশি দিন সাস্টেইনেবল হবে না। মানুষ আলটিমেটলি, পৃথিবী এখন নতুন পৃথিবী, মানুষ মানে মানে রিফর্ম, মানে মানুষ আসলে ই করবে, মানে জেগে উঠবে, মানুষের তার অধিকারের জন্য তার নিজের যে মত প্রকাশের অধিকার, এই জায়গাটা তাকে অন্তত দিতে হবে। ভারতে কিন্তু আম আদমি পার্টির কেজরিওয়ালকে মোদি কিন্তু জেলে হুম আটকাইছে, কিন্তু ইলেকশনে তাকে বেইল করে সে ইলেকশন করতে পারছে। মানে দ্য মিনিমাম, মানে যে ট্রান্সপারেন্সি ইন দ্য জুডিশিয়ারি হুম সিস্টেমে বা ইলেকটোরাল সিস্টেমে যে মিনিমাম, যে এই জিনিসটা তাকে স্যাক্রিফাইস করছে, যে না, তাকে বেল দিয়ে ইলেকশন করতে দাও, ইলেকশন সে করতে আসামি দাও। কিনা সে পরে দেখা ডেমোক্রেসি। যাবে। হুম হ্যাঁ, মানে এই বিউটিটা বাংলাদেশের মানুষের ভিতরেও ছিল, বা আমরা এক সময়, হয়তো এখন আমাদের নাই, কিন্তু বাংলাদেশের মানুষ আমি মনে করি এখনো আশাবাদী যে হয়তো আসবে, বা রাজনীতিবিদ যারা দীর্ঘদিন ধরে এটাকে এক্সপ্লয়েট হুম করছে, এই ধরনের পলিটিক্যাল রাইটকে, ওরাও হুম হয়তো চিন্তা করবে যে না, মানে আরো বেশি, এটা এটা মানে বেশি দিন সাস্টেইন করবে না, বাংলা কথা যেটা। আচ্ছা, তো এবং তোরা কি ধ্রুব রাঠির ভিডিওগুলো দেখছিস, এই যে একটা দেখছি আমি মানে আমি দুটো আমি ভিডিও। 2-3টা মোদিকে দেখছি নিয়ে? ধ্রুব। হুম, দেখছি, একটা দেখছি। হ্যাঁ, সেই অনেক জোস একটা লোক আসলে। ওরা কি জার্মানিতেই থাকে, বার্লিনে থাকে আমি শুনলাম। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে হি ডাজন্ট লিভ ইন ইন্ডিয়া। তো মানে খুব সুন্দর করে মানে ভিডিওগুলো, খুব মানে আম আদমিকে আর কি একেবারে ছুঁয়ে যাবে এই টাইপের করে বানায় না। এখন হ্যাঁ মানে অনেকে নাকি ওকে ইয়া করছে, অ্যাকিউজেশন দিছে যে ও নাকি মানে অন্যান্য রাহুল গান্ধী বা
অন্য যেসব অপোজিশন হ্যাঁ, আছে ওনাকে ওরা, অপোজিশনের আম আদমি পার্টির সাথে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ওর লিঙ্কে আছে, অপোজিশনের ওকে লোক। নাকি ফান্ডেড করে এটা করছে, বাট ইউ নো ওর হোয়াট, ভিডিও নাকি মানুষজন ইয়াতে গ্রামগঞ্জে বড় স্ক্রিনে প্রজেক্টর দিয়ে দেখাইছে, মানে চিন্তা দ্যাটস কর। হাউ মাচ ইনফ্লুয়েন্সিয়াল হি বিকেম, আমি মানে ওর ভিডিও দেখছি, হুম তোর ইন্ডিয়ান মানুষ, তুই অনেক ইন্ডিয়ান চ্যানেল ট্যানেলে গিয়ে দেখবি অনেকগুলো কিন্তু মানে হুম হুম ইংলিশে কথা বলে, বা ধর একটু একটা হুম ইন্ডিয়ার মেইন স্ট্রিম মিডিয়াতে একটু এলিটিস্ট একটা জিনিস আছে। বা ধ্রুব হুম রাথির যেটা ভাল লাগছে, এই যে ও হুম একদম মানে একদম কি বলবো, লোকাল মানুষরা হুম যেভাবে কথা বলে, একটা ইটস নট লাইক হি ওয়াজ অ্যাক্টিং হুম ডাম অর এনিথিং। ও অনেক সফিস্টিকেটেড কনসেপ্ট গুলো, অনেক কমপ্লিকেটেড কনসেপ্ট গুলো ভালোভাবে কথা বলছে, বাট এমন ভাবে কমিউনিকেট করছে হুম, যেটা তোর একদম মানে গ্রামের মানুষরা ধর রিলেট করতে পারবে, গ্রামের হ্যাঁ মানুষরা বুঝতে পারবে। সো দ্যাট ওয়াজ আ বিগ প্লে। আর হ্যাঁ আসলে আর দোস্ত ধ্রুব রাতি, অ্যানালাইসিসটাও, হুম হ্যাঁ। অ্যানালিস্ট আর ধ্রুব রাতি কম মানে অপোজিশন ফান করতেছে, এটা নিয়ে আমার কোনো যায় আসে না। ফার্স্ট অফ অল আমার করতেই পারে। মতামতে ও ট্রুথ আনতেছে, এন্ড হুম হুম অপোজিশনরাই তো একসাথে একসাথে হইতে হবে তোর এই বিজেপির মতো গভর্নমেন্টকে নামানোর জন্য, তাই না? বিজেপি তো অবশ্যই মোটামুটি মানে সব মেইন স্ট্রিম মিডিয়া, সব হুম মেইন স্ট্রিম মিডিয়া কিন্তু এখন বিজেপির গুণগান গায় শুধু। হ্যাঁ অ্যাটলিস্ট ওদের একটা মিডিয়া আছে, মানে ধ্রুব এ- রাঠি, তাই না? ধ্রুব হ্যাঁ, রাঠি, এবং অনেকে বলতেছিল যে ধ্রুব রাঠি মানে ইন্ডিয়ার ইলেকশনকে চেঞ্জ করে দিছে রেজাল্টকে, তো বাংলাদেশে কেন হুম। ধ্রুব রাঠিরা তৈরি হচ্ছে না, অনেকে কিন্তু এই প্রশ্ন করছে। টু ডিফারেন্ট সিচুয়েশন। ধ্রুব রাঠি মানুষকে বুঝাইছে যে তুমি মোদিকে ভোট দিও না, কিন্তু বাংলাদেশের মানুষ হয়তো জানে যে কাকে ভোট দিতে হবে কাকে দিতে হবে না, দে অলরেডি হুম নো অ্যাবাউট ইট, তারা জাস্ট দিতে পারতেছে না হয়তো, বা তাদের একটা সেই স্বচ্ছ একটা ট্রান্সপারেন্ট নির্বাচন হুম কমিশন নাই তাদের, যে ইনসিউরিটি দিবে। ফ্রিডম ইন্ডিয়াতে অফ স্পিচ 44 বলে। 44 দিন ধরে ইলেকশন হয়েছে, 44 ডেজ লাস্টেড, তাই হুম না? 44 ধরে ইলেকশন রেজাল্ট এত ফেয়ার কিভাবে, মানে কতটুকু স্ট্রং হুম। ইনস্টিটিউশনের প্রতি বিলিভ এবং তাদের প্র্যাকটিসটা মানুষের এই ফ্রিডম অফ অফকোর্স। স্পিচটাকে ধরে রাখার জন্য। কেন যেখানে বাংলাদেশে তো ইনফ্লুয়েন্সাররা গেছিল না জিজ্ঞেস করতে কি রান্না পছন্দ করেন, কোনটা ভালো হবে, কোথায় যেতে লাইক করেন, এগুলো জিজ্ঞেস করছিল তো। হ্যাঁ, So, যে বাংলাদেশে যার একটা যার মজার, যতটুকু ক্যাপাসিটি সে হ্যাঁ, ততটুকু হ্যাঁ, করছে তোর আর কি। একটা ওইটাই। মজার জিনিস শোন, মানে এটা খুব ইন্টারেস্টিং, কয়েকদিনের টক শোর একটা সামারাইজ দিই। হুম। মাঝে আমাদের বাংলাদেশ পুলিশের যে সাবেক আইজিপি, তার নামে তো অনেক কোটি কোটি টাকা পাওয়া গেছে না, 800 কোটি না 1000 কোটি টাকা, জমি টমি রিসোর্ট। তো তো বাংলাদেশে সেনাপ্রধান, তো সরকারি বেতন এখন ভালো, তো পাইতেই পারে। না না, 800 কোটি টাকা 1000 কোটি টাকা মানে অন্য লেভেলের। তো শুন না, তুই আমি কেমনে তোকে জানোস? বিসিএস দিয়ে দেখ, তারপর দেখ। হ্যাঁ তুই জেলাস, আগে তুই বিসিএস বিসিএস দিয়ে দিয়ে জীবন দেখা। এখন টিকবি। সেনা প্রধানেরও সেম একটা ইস্যু পাইছে, যেহেতু আমেরিকা স্যাংশন দিল, যে আত্মীয়করণে হয়তো ওখানে অনিয়ম করছে। বাট মিডিয়ার লোক যখন আওয়ামী লীগকে বলতেছে, তখন আওয়ামী লীগ বলতেছে যেটা মিডিয়া কেন আমাদেরকে জানায়নি, মিডিয়ার তো এটা দায়িত্ব। আবার ইন্টারেস্টিং মানে ব্যাপারটা, আবার মাহফুজ আনাম ডেইলি স্টারের বলতেছে যে আমরা জানতাম কিন্তু আমরা ভয়ে করতে পারিনি। সো ওয়াও। গেমটা এখন দেখ, মানে পলিটিক্যাল পার্টি দোষ দিচ্ছে জার্নালিস্টদেরকে, জার্নালিস্টরাও চুতিয়া কম না কিন্তু, বাংলাদেশের লাস্ট 10 বছরের জার্নালিজম তো দেখছি অনেক কম বেশি, কিছু ভালো জার্নালিস্ট অবশ্যই আছে বিভিন্ন জায়গায়, বাট জার্নালিস্টরা আবার দোষ দিচ্ছে না রাজনীতিবিদরা আমাদেরকে ওই অ্যাক্সেসটা দেয়নি, আবার রাজনীতিবিদরা জায়গা মতো ঠিকই কিন্তু বলে দিচ্ছে হ্যাঁ আপনারা কেন রিপোর্ট করে দেন না আমাদেরকে, আমরা তাহলে ব্যবস্থা নিতাম, আমরা তো একজনকে বিশ্বাস করছি এখন হুম চরম টকশোতে উত্তেজনা। তোরা যদি একটা টকশো দেখিস, মুক্ত বাকনা, রাজকাহন আছে সম্ভবত, আই থিঙ্ক এটা মানে হুম। যমুনা টেলিভিশন করে না এটা নাকি? সো মনে হয়, ওখানে হ্যাঁ হ্যাঁ। দেখতেছিলাম জার্নালিস্টদেরকেও ঝাড়তেছে, মানে ক্ষমতাসীন দলের, যে আপনারা কেন রিপোর্ট করেন নাই। সো এখন জার্নালিস্টরাও বুঝতে পারতেছে যে আমরা এই যে বিভিন্ন বিদেশ সফরের পরে যে প্রশ্নগুলা করি, হুম যে হুম মানে পাম দিতে থাকি একাধারে আর বিরিয়ানি খাইতে থাকি, মানে আসলে এখন তো আমাদের উপরই দোষটা আসতেছে, যে তুমি আসতেছে। কেন ইনভেস্টিগেশন করো নাই। হুম। দোস্ত আসলে ইন দ্য জার্নালিজম ফার্স্ট কি, প্লেস সেই পুলিশের যে সাবেক আইজিপি তার উপরে এখন দোষটা আসতেছে কেন? সে তো অনেক সময় অনেক জায়গায় হেল্পফুলও ছিল নিশ্চয়ই। এক্স্যাক্টলি, এখন তাকে হয়তো বলির পাঠা করে দেওয়া হয়েছে অনেকে, এটা যে তাকে আর কি, মানে কি বলবো আর কি, আসলে ব্যবহার, ওই যে গ্ল্যাডিয়েটার্স এর নাম শুনছিস না একসময়, মানে হইতো না রোমানদের হুম টাইমে যুদ্ধ করাইতো, মানে মানুষকে হুম হ্যাপি করার জন্য ওই নিজেদের লোকদেরকে ফাইট করতে দিত, যে ইউ ফাইট উইথ ইচ আদার, ঠিক আছে? তো ব্যাপারটা হ্যাঁ তোর এরকম। মানুষকে একটা পশুর সাথে ফাইট করতে দিত। মানে তোর একটা একটা স্টোরি আছে না, মানে ধর তোর তোর একটা খামার আছে, বুঝছিস, তুই ডোমেস্টিকেটেড কিছু হুম অ্যানিমালস, ছাগল পালস, মুরগি পালস, আর তুই জানোস যে তোর ফার্মের বাইরে অনেক প্রেডিটার্স আছে, এন্ড তোর প্রেডিটার্স আর তোর মধ্যে একটা একটা রিলেশনশিপ, একটা আন্ডারস্ট্যান্ডিং এ আছে, তুই ইউ ওয়ান্ট দ্য প্রেডিটার্স টু বি সামওয়াট হ্যাপি,
যেন ওরা ইভেনচুয়ালি হাংরি না হয় তোর পুরো ফার্ম টেক ওভার করে, তাই না? ইউ নিড টু কিপ দেম স্যাটিসফাইড টু আ সার্টেন এক্সটেন্ট। তো তুই মাঝে মাঝে কি করবি, এখানে একটা দুটো তোর তো অনেক মুরগি আছে, অনেক ছাগল আছে, মাঝে মাঝে একটু একটু মুরগি ছেড়ে দিবি, মাঝে মাঝে ছাগল ছেড়ে দিবি। সো হুম ওই হুম আশেপাশে প্রেডেটরস গুলো যখন একটু মাঝে মাঝে মুরগি পাবে, ছাগল পাবে, তখন ওরা একটু কম প্যারা দিবে তোকে, তোরা তখন ঝাপড়ায় পড়বে। সো দ্যাট ইজ ওয়ের দ্য সিচুয়েশন ইজ। এই আইজিপির মতো হুম। মানুষদেরকে জাস্ট মানে যখন লাগছে ওর থেকে প্রফিট করা হয়েছে, আর ওকেও যখন কামাইতে, এমন না তাকে যে ও তৈরি একা। করা হয়েছে, ও এর আগে র্যাবের ডিজি ছিল, তার আগে সে পুলিশ কমিশনার ছিল, তারপরে সে আইজিপি হয়েছে। হ্যাঁ, হুম ওকে তৈরি করা হয়েছে, ওকে হি ইজ মানে একদম টেইলার মেড অ্যাসেট অফ দ্য পিপল ইন পাওয়ার। আর 1,000 কোটি টাকা জাস্ট পাইছে, তাও সরকাররা হাতায় পাইছে 1,000 কোটি টাকা, তাই না? মানে তো চিন্তা কর, তাও অ্যাসেট পাইছে, হ্যাঁ। অ্যাসেট পাইছে। তো যে মানুষ 10 বছর 12 বছর মানে একদম টপ ল এনফোর্সমেন্ট অফিসার ছিল, ওর কি ওদের ক্যাপাসিটি নাই যে টাকা এমন ভাবে হাইড করা যে কেউ ধরতে পারবে না? সো আই থিঙ্ক 1,000 কোটি টাকা ওয়াজ জাস্ট লাইক মানে লায়াবিলিটি। 1,000 কোটি টাকা হাইড করা মানে 1,000 কোটি টাকা পাইছে, মানে আমি শিওর 2-3 হাজার কোটি টাকা অলরেডি ও সেট আপ মানে করে আরো ফেলছে। বিভিন্ন ভাবে, হ্যাঁ, যদি ব্যাংক ব্যাংক ফ্রিজ করার আগেই নাকি সে টাকা তুলে নিছে, অনেক ব্যাংক হ্যাঁ, ফ্রিজ এগুলা করছে, বাট টাকা নেই। সেট আপ করে আছে। সো এখন ও টাকাটা কামাই ফেলছে, মানে সরকারেরও ওর লাগবে না ওকে। সো এখন ওকে জাস্ট একটা মানে ছেড়ে দিছে আর কি। এবং সে সবচেয়ে, উইন উইন। মানুষকে একটু হ্যাঁ, দেখানোর জন্য যে হ্যাঁ আচ্ছা একটু তো জাস্টিস আছে, সবকিছু এখন ইটস সবচেয়ে নট। হুম। গতকালকে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য শুনতেছিলাম, মানে এত স্যাড লাগতেছে যে 80 বছরের ঊর্ধ্বের একটা মানুষ, মানে তার বয়স্ক মানুষ, তার বউয়ের ডিমেনশিয়া রোগ আছে। মানুষটা বারবার বলতেছিল যে আমার বউকে আমার টেক কেয়ার করতে হয়, মানে সে বুঝে না, চিনে না। এরকম 80 বছর ঊর্ধ্বে একটা নোবেল লরিয়েটকে যদি তুমি কোর্টে নিতে পারো, বাট আইজিপি এখন কোথায় সেটা তুমি জানো না, মানে এটা কত স্যাড আর কি, মানে সে কই গেছে কেউ জানে না এখন। নো ওয়ান নোজ অ্যাবাউট হিজ ওয়্যার অ্যাবাউটস আর কি, ঠিক আছে। ও, আহ, মাঝে বলছিল থাইল্যান্ডে গেছে, বাট অনেকে অস্বীকার করে যে কই আছে আমরা জানি না, এটা তো ইমিগ্রেশন দিয়ে তো পার হয়েছে, তাই না, সিটিএসবি বা ইমিগ্রেশন দিয়ে এসবিও পার থেকে। হয়েছে, হ্যাঁ। সো So, কেউই জানে না তার পাসপোর্ট, গভর্নমেন্ট পাসপোর্ট ছিল না, সেটা নর্মাল পাসপোর্ট বানায় ঘুরে বেড়াইছে এতদিন নাকি। সে কিন্তু পাবলিক সার্ভিসের লোক, কিন্তু নর্মাল পাসপোর্ট করতে পারে না। যারা হুম সরকারি চাকরি করে তারা নর্মাল পাসপোর্ট, দে আর নট অ্যালাউড টু মেক ইট। বাট তাকে আবার পাসপোর্ট নাকি বাড়ি যেয়ে যে করে দেওয়া হয়েছে, মানে তার বাসায় যে ফিঙ্গারপ্রিন্ট ছবি তুলে। সো পুরো একটা সিস্টেমটাই আর কি এভাবে বিল্ড করা হয়েছে। এবং সেই সিস্টেমটা মানে পরবর্তীতে আবার এখন যেভাবে দেখানো হচ্ছে, আবার জার্নালিস্টদের উপরে দোষ দেওয়া হচ্ছে। বাট আমি হ্যাপি যে জার্নালিস্টদেরও দোষ দেওয়া ঠিক আছে একদিক থেকে, যে তোমরাও তো হুম বিভিন্ন সময় চুপ না, করেছিলে বা। বাট কোন লেভেলে, আই ডোন্ট থিঙ্ক দুনিয়াতে এমন কোনো গভর্নমেন্ট আছে যাদেরকে অ্যাকিউজ করার পর ওরা উল্টা অ্যাকিউজেশন জার্নালিস্ট থেকে দিবে। ইটস নট দ্য জার্নালিস্ট জব টু ফাইন্ড ইনএফিসিয়েন্সিস ইন দ্য সিস্টেম। মানে ইট ইজ দেয়ার জব, বাট আলটিমেট জব হচ্ছে তোমার, রেসপন্সিবিলিটি তোমার হাতে। যদি তোমার সাজানো সিস্টেমে করাপশন পাওয়া যায়, ইনএফিসিয়েন্সি পাওয়া যায়, এটা তোমার দোষ। জার্নালিস্টদের কাজ হচ্ছে তোমাকে অ্যাকাউন্টেবল করা, জার্নালিস্টদের কাজ না তোমার বের করে তোমাকে আনা। জার্নালিস্টদের কাজ হচ্ছে তোমাকে অ্যাকাউন্টেবল হুম। করা। So, তো মানে এক্স্যাক্টলি। দিস ইজ দ্য অনলি গভর্নমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড যে উল্টা জার্নালিস্টদেরকে দোষ দেয় যে আপনারা রিপোর্ট করেন না কেন। শালা তোরা কই ছিলি? তোদের রিপোর্টিং এর কি অবস্থা? হ্যাঁ, মানে সেটাই। জনসেবার সাথে সরাসরি সম্পৃক্ত যে কোনো প্রতিষ্ঠানের লায়াবিলিটি তো যারা দায়িত্ব থাকবে তাদের অবশ্যই নিতে হবে, হুম যে হুম। তাদের যে কোনো ইরেগুলারিটিস। অফকোর্স। যাই হোক, সবকিছু মিলে কোরবানির ঈদ গতকাল, আগামীকাল, সরি, বাংলাদেশ, কালকে একজনের সাথে কথা বলছিলাম, সে অর্থনৈতিক অ্যাঙ্গেলে আমাকে বোঝাচ্ছে যে বাংলাদেশের মানুষ হলে সামহাও হ্যাপি, মাংস খাইতে পারবে। পুরো ইকোনমিক প্রসেসে উৎসবের কারণে একটা ইকোনমি রান হয় না, তো যার কারণে সবার হ্যাঁ। পকেটেও কম বেশি টাকা আসবে। সো আলটিমেটলি এভরিওয়ান উইল ফরগেট এভরিথিং। মাঝে একজন এমপি মারা গেল, তার মার্ডার নিয়ে এখন খুব বেশি নিউজ আর দেখতেছি না যে আসলে কি তদন্ত বা রিপোর্ট। সো ব্যাপারগুলো হয়েছে বাংলাদেশের মানুষ কে কোনো রকম একটু উৎসব মুখর বা একটু অর্থনৈতিকভাবে হালকা যদি চাঙ্গা করতে পারে মিনিমাম টাইমের জন্য, তখন আবার সে হুম। সবকিছু ভুলে যে আবার অ্যাডপ্ট করা শুরু করে। তো সুতরাং কোরবানির ঈদ হয়তো অনেকে কোরবানি ঈদ নিয়ে এখন মানে ওইটাই ফোকাসটা আর কি আমাদের। সো আমাদের না, ঈদ ঠিক আছে, উপলক্ষে কি উৎসব কোনো। থাকাও ভালো। আচ্ছা। না, আমি ইয়া একটা ওই দিন আমি একটা মানে কোম্পানি নিয়ে একটু স্টাডি করতেছিলাম, বিকজ আমার লাইফে কাজে লাগছে। সেটা হলো মানে আমি তো বাসা চেঞ্জ করতেছিলাম লাস্ট কিছুদিন। সো ইট ওয়াজ রিয়েলি হার্ড টু ফাইন্ড পিপল যারা আমার জিনিসপত্র ক্যারি করে আরেক জায়গায় নিয়ে যাবে। এজন্য অনেক কিছু সেল করে দেওয়া লাগছে, অনেক কিছু ফেলে দেওয়া লাগছে। হুম। অ্যান্ড আমি কিছু সার্ভিস খুঁজতেছিলাম এই দেশে, মানে জার্মানিতে প্রচুর এক্সপেন্সিভ ওই মুভিং সার্ভিসগুলো। মানে ইটস মোর ওর্থ টু বাই দোজ ফার্নিচার রাদার দেন মানে ইয়া করা, ট্রান্সপোর্ট করাটা আর কি, বা ইয়া করা। এই জন্য ম্যাক্সিমাম মানুষই যখন মানুষ বাসা চেঞ্জ করে এখানে, ওরা ওদের ফার্নিচার জিনিসপত্র ফালায় দিয়ে জাস্ট চলে যায়। মানে নতুন আর একটা কেনা ইজ মোর মানে প্রফিটেবল মানে ওইটা মুভ করে নিয়ে যাওয়া আর কি আরেক জায়গায়। তো
তারপর এই যে মানে আমি এটার জন্য দেখতেছিলাম যে বাংলাদেশে এরকম কোনো সার্ভিস আছে কিনা, যে হুম। এরকম মুভিং এর সার্ভিস, তারপর বিভিন্ন বাসায় প্লাম্বিং ক্লিনিং মানে রিপেয়ার করা লাগছে আমার অনেক কিছু। সো ওইগুলোর জন্য কি কি সার্ভিস আছে অনলাইনে বাংলাদেশে, তো তখন দেখলাম যে সেবা এক্সওয়াইজেড নামে একটা কোম্পানি খুব ভালো করতেছে। ওরা প্রায় লোকাল ইনভেস্টরদের থেকেই 70 কোটি টাকার মতো মানে ইনভেস্টমেন্ট তুলছে আর কি, ওয়াও। ওয়াও। which is like really good potential আর কি। সো তো ইটস এ মানে প্রপার হোম গ্রোন কোম্পানি নাকি হ্যাঁ, একদম? হোম গ্রোন কোম্পানি, মানে এটা অদ্ভুত না মানে নর্মালি তো আমরা দেখি যে দেশের বাইরে থেকে ফান্ডিং ইনভেস্টমেন্টস টান্ডিং আসতেছে, নেয়, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, বাট এটা আই থিঙ্ক বিএসআরএম, তারপর ওই যে স্টার্ট আপ বাংলাদেশ এরাও মানে এদেরকে ইনভেস্ট করছে, বিকজ ইটস রিলি মানে অ্যাকচুয়ালি তো এটা খুব কার্যকরী একটা সার্ভিস, তাই না? মানে ক্লিনিং, প্লাম্বিং, ঘরের হোম মানে কি বলে ওটাকে, মানে বাসা টেক কেয়ার করা, তারপরে ডেকোরেশন করা আর কি। সেলুন ডেকোরেশন, মানে অনেক কিছু মানে এখানে দেখলাম অনেক সার্ভিস আছে। সো আমি ওদের মানে এসি রিপেয়ার সার্ভিসটা নিয়েছিলাম, কারণ বাংলাদেশে তো এসি হঠাৎ করে বাস্ট করে ইয়া করে। সো মানে গরমকাল যখন আসছে তখন এসি রিপেয়ার করার জন্য লোক ডাকলাম। মানে দে আর রিয়েলি গুড, আসলে ভেরি প্রফেশনাল, খুব টাইমলি আসছে মানে, হুম হুম। অ্যান্ড দ্য সার্ভিস ইজ রিয়েলি কনভেনিয়েন্ট আর কি, কম্পেয়ার টু আদার মানে কান্ট্রিজ। রিলায়েবল সার্ভিস আর কি, এরকম মানে রিলায়েবল, হ্যাঁ, ঢাকা একটা শহরে তো। অ্যাপের মধ্যে আর কি, তো তো সবার মানে ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে মানুষজন, জাস্ট লাইক উবার, তুই উবার বা পাঠাও ডাকলে যেরকম ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে মানুষ এসে তোকে পিক আপ করবে, সো ওরকম র্যান্ডম কাউকে না ডেকে হয়তো একটা মানে রিলায়েবল সার্ভিস দারুণ থেকে একটা আইডিয়া, মানে ওরা কিন্তু এমপ্লয়মেন্টের প্রবলেমও সলভ করতেছে অনেক, তাই সলভ না? করছে, আনএমপ্লয়মেন্টের হ্যাঁ। প্রবলেমটা, যে প্লাম্বার থাকে, আমাদের টেকনিশিয়ান থাকে, তাদের কি হুম মানে থ্রু সেবা এক্স ওয়াই জেড নাও দে ক্যান হুম হুম মানে গেট দ্য ওয়ার্ক ডিরেক্টলি, তাই না, ফ্রম দ্য কাস্টমার। আর ঢাকা শহর, চট্টগ্রামের মতো মেট্রোপলিটন শহরে আই থিঙ্ক এইসব জিনিসের অনেক ডিমান্ড আছে। মানুষের লাইফে অনেক হ্যাঁ, হ্যাসেল অনেকে তো মানুষ বাসা চেঞ্জ করা। একা, যেমন আমার বাপ মা তো মানে আমরা বিদেশে থাকি, আমি আমার ভাই দুইজনই দেশের বাইরে থাকি। সো তাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজের দরকারে ধর এরকম সার্ভিস আসলে তো আরো বেটার না, অনলাইনে জাস্ট আমরা দেশের বাইরে থেকে বুক করে দিতে পারতেছি। আহ, যেমন এসি রিপেয়ারের যে ব্যাপারটা, বা এরকম আরো যদি সার্ভিসে যে প্লাম্বিং স্যানিটেশন আরো বিভিন্ন সার্ভিস যেগুলো দেয়, আই থিঙ্ক দে আর রিয়েলি গুড। মানে এটা যদি আরো ভালো ইফেক্টিভলি পুরা দেশে ওরা ছড়াইতে পারে, ইটস আই থিঙ্ক ইট উড বি রিয়েলি নাইস বিজনেস আর কি। হুম। না, সেবা সেবা নিয়ে অনেক ভালো ভালো কথা শুনছি আমি ওভার টাইম। হুম আর ওদের ওয়েবসাইটও চেক করতেছিলাম, দেখে ভালোই মনে হুম, হচ্ছে যে দে হ্যাভ আ হোল রেঞ্জ অফ সার্ভিসেস আর কি। হ্যাঁ আর হ্যাঁ, এখন বাংলাদেশের মানুষরা আম, যতই আমাদের মানে হুম আমরা যত একটা মিডল মিডল ক্লাস ইকোনমি হচ্ছি, তত হুম এই হুম, ধরনের সার্ভিসেস গুলো আরো বেশি ইম্পর্টেন্ট হবে। বাট কথা হচ্ছে এক্স্যাক্টলি, গুড সার্ভিসেস দরকার আসলে, যা তা সার্ভিসেস না। আমার একটাই হ্যাঁ, হোপ যে এসব সার্ভিসেস এর থ্রুতে হুম মানে যেসব মানুষ এক্সট্রা ইনকাম করতে পারতেছে, বিকজ at the end of the day these are people who are cleaning the apartments, people who are হুম, doing the plumbing, তাই না? সো এক্স্যাক্টলি, ওদেরকে যেন এক্সপ্লয়েট না করা হয়, ওদেরকে যেন একটা মানে একটা ভালো একটা ওয়েজ দেওয়া হয়, ওদের কিছু বেনিফিটস দেওয়া হয়। হুম 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 বিকজ ইউজুয়ালি প্ল্যাটফর্ম ইকোনমিতে আমি যা দেখছি, হুম প্ল্যাটফর্ম ইকোনমিতে ইউজুয়ালি অনেক কেসেসে মানে যেসব ওয়ার্কার্সরা মানে ওদের সিস্টেমটা হুম এমনভাবে সেট আপ থাকে যে ওয়ার্কারদেরকে মানে দে গেট ডিপেন্ডেন্ট অন ইট টু মেক এন এক্সট্রা ইনকাম, বাট এট দ্য সেম হুম, টাইম মানে ওদের বেনিফিটস বা ওদের ওয়েলফেয়ারের কোনো মানে ঠিক ঠিকানা থাকে না। সো আই হোপ মানে সেবা সেটাই, অ্যাজ আ গ্রোয়িং কোম্পানি ক্যান বি দ্য ফার্স্ট কোম্পানি ইন বাংলাদেশ টু সেট দ্যাট স্ট্যান্ডার্ড আর কি ফর ওয়ার্কার্স। বিকজ হুম, সেবার মাথায় রাখা উচিত যে বাংলাদেশের মানুষরা আরো ওয়েলফেয়ার বা ওয়ার্কার রাইটস নিয়ে আরো ট্রু, কনসিয়াস হচ্ছে। সো হুম হুম। দ্যাটস ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, আসলেই আবার ধর এই যে ঈদে হয়তো অনেকের কোরবানিতে সার্ভিস দরকার হতে পারে, মাংস কাটা, তারপর ইয়া করা, ক্লিনিং ক্লিনিং এগুলোর অনেক কিছু কিন্তু আসলে দিতে হুম পারে আর কি ওরা ওইভাবে। আমি চেক করিনি ওরা কোরবানির সার্ভিসটা দেয় কিনা, আই থিঙ্ক হুম। দেয়। হ্যাঁ, সো আই থিঙ্ক দিস ইজ গুড, এবং আমার মনে হয় কি মানে টু ওয়ে রিভিউ সিস্টেম রাখা উচিত, যে আহ, যে ক্লিনিং করবে, যে সার্ভিসটা দিবে, সেও একটা রিভিউ দিতে পারবে, আবার জাস্ট লাইক উবার বা পাঠাও মানে ড্রাইভারও ইয়াকে প্যাসেঞ্জারকে রিভিউ দিবে, এক্স্যাক্টলি। প্যাসেঞ্জারও ড্রাইভারকে রিভিউ দিবে, রিভিউ সো দ্যাট দিবে, ইটস হ্যাঁ। মোর ট্রান্সপারেন্ট, মানে ইটস নট কন্ট্রোলড অর এনিথিং। হুম। বাট রিয়েলি গুড ইনিশিয়েটিভ, আমি মানে জিনিসটা আমার খুব ভালো লাগছে। এরকম মানে আই থিঙ্ক মানে শুধু সার্ভিস বেজ না করে ধর পার্ট টাইম আরো যদি সার্ভিস অ্যাড করা যায়, ডেলিভারি হোক, মানে অনেক ধরনের এক্সটার্নাল সার্ভিস আছে বাংলাদেশে। সো আই থিঙ্ক দে শুড
মানে এক্সপ্যান্ড মোর আর কি। অনেক হুম হুম, মানুষ আছে দেশে, অনেক ধরনের সার্ভিস দেওয়ার জন্য রেডি, জাস্ট নিড টু কানেক্ট দেম আর কি। বুঝছি বুঝছি। হুম। এমনি ঈদের প্ল্যান কি তোদের, তোরা কি করতেছিস? আম, আমি জাস্ট ভাই ব্রাদারের সাথে নামাজ পড়বো, নামাজ হুম। পড়ে একটু খাইতে যাব, দেখি বাসায় দাওয়াত আছে। বাট এরপর এর থেকে বেশি না। আমি আমি ডমিনিকা ফ্লাই করতেছি, বাই দ্য ওয়ে, তোকে বলা ও হয়েছে নাকি আচ্ছা, জানি না। হ্যাঁ হ্যাঁ, আরমান বলছিল কয়েকদিন আগে, হ্যাঁ। কি অবস্থা, প্ল্যান কি, মানে হাউ হাউ ইজ ইট গোয়িং? যাচ্ছে ভালোই, পরশুদিন ফ্লাইট আর কি। তো হুম। অনেক লম্বা, 15-16 ঘন্টার টোটাল ফ্লাইট আওয়ার। ডমিনিকা ট্রানজিট হলো করতে, ক্যারিবিয়ানের ওইদিকে, রাইট? ও, ক্যারিবিয়ান একটা তাহলে তো আইল্যান্ড। খুব সুন্দর হবে তাহলে হ্যাঁ জায়গাটা। হ্যাঁ, বিউটিফুল, মানে অনেক বিউটিফুল। মানে তো ওয়াই আর হিবা ইউ আহ গোয়িং ক্যারিবিয়ানে দেয়ার? আছে। হ্যাঁ, হিবা এখন ক্যারিবিয়ান আইল্যান্ডে আছে, আরুবাতে। তাই নাকি? হ্যাঁ, ও আচ্ছা নাইস। আচ্ছা আমিও আচ্ছা, স্টোরি তাহলে তো দেখলাম, বলছিলাম আমাকে আগে যে যাবে। কয়দিনের হ্যাঁ, জন্য? নর্থ নর্থ আমেরিকানরা অনেক যায় ক্যারিবিয়ান সাফি আইল্যান্ডসে, বুঝছিস? কয়দিনের জন্য যাচ্ছিস? আমি 1 সপ্তাহের জন্য যাচ্ছি, আমার অফিসের নাইস। কাজ। ও, মানে এটা কি ইউএন এর একটা কোনো ইয়াতে, তাই না? হ্যাঁ, আমার ওখানে সরকারের সাথে একটা ওয়ার্কশপ আছে। সো সরকারকে নাইস। ট্রেনিং, আমার আমার অর্গানাইজেশন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ট্রেনিং দিচ্ছে সরকারকে। হুম হুম সো ওখানে কিছু প্রেজেন্টেশন দিতে হবে, একটা সিমুলেশন করব আমরা। তো সিমুলেশনটা হবে যে আমরা একটা হারিকেনের সিমুলেশন করবো, বিকজ ডোমিনিকান তো তো ক্লাইমেট চেঞ্জ ওয়ান অফ দ্য মোস্ট ন্যাচারাল ভালনারেবল কান্ট্রি, প্রবলেম। সো অনেক হুম ন্যাচারাল ডিজাস্টার হয়। এমনকি ওদের 2017 একটা হারিকেন হয়েছিল, ওখানে 70% মানুষ নাকি মানে এফেক্টেড হয়েছিল। মানে খুবই বাজে, মানে যখন হ্যাঁ। ড্যামেজ হয় খুবই বাজে অবস্থা হয়। সো ওদের ওদের একদম। তাহলে তো একটা এটা ইন্টারেস্টিং, ডেঞ্জারাস অবস্থা। খুবই ডেঞ্জারাস হ্যাঁ। অবস্থা। বাট ওদের সরকারের একটা ইয়া আছে, একটা 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 ইন্স্যুরেন্স পলিসি আছে, উইচ ইজ ভেরি হুম ইন্টারেস্টিং। এটাকে ম্যাক্রো ইন্স্যুরেন্স বলে। যে ক্যারিবিয়ান আইল্যান্ডে যে যে দেশগুলো আছে, ওই দেশগুলো হুম ওরা সবাই একটা রিজনাল একটা ইন্স্যুরেন্স পুল আছে, ওখানে ওরা বছরে বছরে প্রিমিয়াম দেয়। আর বছরে বছরে প্রিমিয়াম দেওয়ার পর মানে যদি কখনো ওদের কারোর মধ্যে একটা হারিকেন হয় বা ন্যাচারাল ডিজাস্টার হয়, তখন হুম। ইন্স্যুরেন্স থেকে পে আউট আসে কয়েকশো, ও, মানে দ্যাটস গুড। আপ টু 200 নাকি 300 মিলিয়ন ডলারের মতো হুম হুম ডমিনিকার। So, হুম হুম আমাদের বাট প্রবলেম হচ্ছে ওই 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 টাকাটা যখন আসে, তখন সরকার টাকাটা দিয়ে যে কোনো কিছু করতে পারে, মানে ধর ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করতে পারে, প্রেসিডেন্সিয়াল হুম হুম প্যালেস বানাতে পারে। বাট মানুষের যে ক্ষতিটা হয়, আম, ওইটার কোনো মানে ঠিক ঠিকানা নাই। এই যে মানুষ যে টাকাটা যে পাবে, ইন্স্যুরেন্সের টাকাটা, এটা একটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো সিস্টেমটা কতটুকু স্ট্রং, ওইটাই টেস্ট করার জন্য যাচ্ছি আমরা। গিয়ে হুম হুম আমরা মানে টেস্ট করে পুরো উপর রেকমেন্ডেশন বানাবো, রেকমেন্ডেশন পে সরকারকে আমরা রেকমেন্ডেশন দেবো যে শোনো, তোমার সিস্টেমটা এভাবে এভাবে ভালো, এভাবে এভাবে আরো উইক, এভাবে এভাবে আরো বেটার করা যায়। এভাবে এভাবে সাজাইলে তুমি যে টাকাটা পাচ্ছ এটা ডিরেক্টলি মানুষের, গরিব মানুষের পকেটে পৌঁছে দিতে পারবা। সো এই জিনিসটা নিয়ে একটা নাইস। অ্যাসেসমেন্ট করবো, জিনিসটা এটা খুবই খুব ইন্টারেস্টিং। ইম্পর্টেন্ট। হুম। তাহলে ওখান থেকে আসবি কবে, মানে আবার ব্যাক করবি কবে? তারপর ওখান থেকে স্টেটসে যাব, আমেরিকাতে যাব ও তোর ড্যাম, তো টু পুরো উইকস। ওয়ার্ল্ড ট্যুর। হ্যাঁ, 2 উইকস, আমার আমার কাজিনের বিয়ে। সো ওখানে ওখানে ও 2 সপ্তাহ আচ্ছা আচ্ছা, থাকবো। ওই যে টেক্সাসে নাকি? হ্যাঁ, টেক্সাসে। আচ্ছা সো আচ্ছা আচ্ছা জিনিসটা আচ্ছা। খুবই ইন্টারেস্টিং হবে। সো হুম। টেক্সাসে নাইস। ওখান থেকে আমাদের একটা প্ল্যান আছে, হয়তো অ্যারিজোনাতে গ্র্যান্ড ক্যানিয়নে যাওয়ার, নট শিওর এটা হবে নাকি হবে না। ওয়াও। সো আচ্ছা, শেয়ার করিস আর কি, মানে নেক্সট পডকাস্টে আর কি তোর নেক্সট পডকাস্ট ট্রিপ গ্র্যান্ড ক্যানিয়নের এক্সপিরিয়েন্স। সামনে। ওয়াও, দ্যাট উড বি সামথিং। আচ্ছা, আমরাও। আমি একটা ছোট ইনফরমেশন দিয়ে তারপরে আমরা শেষ হুম। করি। আমার কোর্সে এখন ঈদ উপলক্ষে 40% ডিসকাউন্ট চলতেছে এখন। কোরবানির ছাড়। কোরবানির কোরবানির ছাড়। ছাড় 3499 চলতেছে। আম প্রেটি মাচ হ্যাপি আর কি উইথ দ্য কোর্স রেসপন্স। প্রায় 150 জনের মতো অলরেডি এনরোল করছে, এবং মোস্ট অফ দেম আর গুড ফিডব্যাকস। হুম কিছু 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 মানুষের হয়তো মানে ডেভেলপমেন্ট নলেজটা একটু কম থাকায় ওরা একটু স্ট্রাগল করতেছে, বাট ওরা কন্টিনিউয়াসলি আর কি আমার সাথে ইমেইলে বা সাপোর্ট কলে আমার সাথে কমিউনিকেট করে, সো দ্যাট মানে দে গেট টু ওয়ার দে ওয়ান্ট টু বি আর কি। বাট হুম ভালো লাগতেছে, মানে আই নেভার ইমাজিন যে আমি একটা কোর্স বানাবো, একটা সেই কোর্সে মানুষজন এনরোল করে তারপর শিখবে। মানে অলওয়েজ ওয়ান্টেড টু টিচ পিপল। সো এখন যেহেতু নিজের প্রফেশনের জিনিসপত্র বেচতে পারতেছি, ইটস হুম হুম। নাইস আর কি। না, দ্যাটস গুড। না, ভালোই। হুম আর আই হোপ আমাদের তোর মানুষ তোর কোর্স কিনুক, হুম। কালকেই ধর গরু মাংস খেয়ে অ্যাড্রেনালিন রাশ নিয়ে তোর কোর্স করতে বসে যাক হোপফুলি। হ্যাঁ সেটাই। না মানে অলরাইট। আমি বলবো না যে ঈদে গরু খাওয়ার মধ্যে কোর্স করতে। গরু আগে ঈদ ফ্যামিলির সাথে এনজয় করেন, এরপরে আর কি ইয়ে করুন। বাই দ্য ওয়ে, যাই কালকে হোক, কিন্তু ফাদার্স ডে, তোরা তোদের বাপদেরকে উইশ করিস। আসলে হ্যাঁ।
বাংলাদেশে সবাই মাদার্স ডে মাদার্স নিয়ে বিজি থাকে, আসলে বাট কেউ ফাদার্স ফাদার্স ডে গুলো সবসময় এরকম র্যান্ডম ডেতে পড়ে, মানে অন্য কেউ কিছুর জন্য। সেলিব্রেটও করে না। ফাদার্সরা অত কেয়ার করে না আর কি ডে নিয়ে। I এভরি used to think so, but I think fathers হোক চায় একটু এফেকশন, একটু অ্যাটেনশন। দে ফাদার্সরা মুখ ফুটে বলতে পারে না আর কি, মুখ মায়েরা ফুটে তো বলতে পারে না দোস্ত। ইমোশনাল একটা রিলেশন থাকে মাদের সাথে, বাপদের সাথে তো হ্যাঁ, আই ডোন্ট নো, সো মেবি নট ফর এভরিওয়ান, বাট ছেলেদের ক্ষেত্রে মনে হয় ওইটা। দোস্ত, it's not about a হুম। special day or anything, it's just about making someone feel special আর কি, that's it। হ্যাঁ তাই না? সেটাই, মানে it's just an excuse to মানে make someone তাই না feel। দোস্ত, মানে ইটস আ লেজি এক্সকিউজ, মানে তুই সবকিছুতে তুমি সবকিছু করতে পারো, ইভেন মানে তুমি ক্রিশ্চিয়ান না হয়েও ক্রিসমাস পালন করতে পারো, খালি তুমি ফাদার্স ডে তে একটু উইশ করতে পারো না যে এভরিডে ইজ ফাদার্স ডে, এইসব হ্যাঁ, হাবি জাবি বলে লাভ নাই, ইউ আর জাস্ট লেজি। basically। তাহলে আমরা শেষ করি আজকে এখানেই। ওকে, আচ্ছা, ওকে, ঠিক চাও। আছে, তো চাও। Bye.